আপনারা যারা আজকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ম্যাজিশিয়ান হাবিবুর রহমান। হাবিব ভাইকে আমি অনেক দিন ধরে চিনি। আর হাবিব ভাই বেশ কিছু অন্য টাইপের ম্যাজিকে এক্সপার্ট, যেমন স্লাইট অফ হ্যান্ড বা হাত সাফাই, যেটাকে বলা হয় আমাদের এই আহ, পূর্ব অঞ্চলের ম্যাজিশিয়ান বা ইস্টার্ন ম্যাজিশিয়ানদের এক্সপার্ট। এছাড়া উনি মেন্টাল ম্যাজিকের একজন এক্সপার্ট, এবং বাংলাদেশে যদিও অনেকে আগে মেন্টাল ম্যাজিক করেছেন, আমার মনে হয় হাবিব ভাই এটাকে মেইন স্ট্রিমে আনতে প্রথম মেইন স্ট্রিমে এনেছেন। আর আমরা আজকে হাবিব ভাইয়ের গল্পটা বলার একটা বড় কারণ হচ্ছে হাবিব ভাই একজন ম্যাজিক সংগ্রাহকও বটে। সংগ্রাহক মানে যে উনি ম্যাজিকের বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করেন তা না। উনি যেটা করেন সে হচ্ছে বিভিন্ন জায়গাতে যে পূর্ব দেশীয় যেসব ম্যাজিকগুলো আছেন ওগুলো তিনি শিখেন, এবং ওগুলো তিনি তার সত্যি নিয়ে আসেন। এবং এই পুরো কাহিনীটা আমরা জানবো। তাছাড়া ওনার জীবন অনেক বৈচিত্র্যপূর্ণ। পুরো জীবন উনি রেলওয়ে চাকরি করার ফলে বিভিন্ন জায়গা থেকে ম্যাজিক সংগ্রহ করেছেন, এবং তিনি বিভিন্ন বিদ্যা অর্জন করেছেন যেটা তার ম্যাজিকে কাজে লেগেছে। এই শোটা আসলে করছি একটা ডেটাবেস তৈরি করার জন্য, যে বাংলাদেশের বেশিরভাগ জাদুকরদেরই অন্যরা জানেন না, এবং অনেকে জাদু সম্পর্কে আগ্রহী হলেও কিভাবে একজন জাদুকর হন এবং পুরো পরিস্থিতিটা কিরকম সেটি বোঝা অনেক সময় টাফ হয়ে যায়। আর যেহেতু আমি নিজেও এই পরিবারের একটি সদস্য, তা আমিও চাই যে আমার পরিবারের বাকি সদস্যদের একটা পরিচিতি থেকে যাক, যে কেউ যদি জানতে চায় যে জাদুকর কারা বা কে কিরকম, কার জীবনটা কিরকম ছিল এবং কিভাবে সে জাদুতে এসেছে, এবং জাদু জীবনটা তাকে কিভাবে সার্ভ করেছে। তো এই গল্পগুলোই আমরা আসলে এই অনুষ্ঠানে বলার চেষ্টা করি। আর আমরা আজকে যেহেতু একটু বড় হয়ে যে একটু তাড়াতাড়ি করব, আমরা 2 পর্বে চেষ্টা করব হাবিব ভাইকে নিয়ে আসতে। আর প্রথম পর্বে আমরা চেষ্টা করবো স্লাইট অফ হ্যান্ড ম্যাজিক নিয়ে কথা বলতে, হাত সাফাই। আর পিছনে দেখতে পাচ্ছেন যে আমার কাপ সংগ্রহগুলো আছে। এগুলো হচ্ছে কাপস এন্ড বল ম্যাজিক, যেটার ইতিহাস অনেক পুরনো। বলা হয় যে পৃথিবীর অন্যতম পুরনো ম্যাজিক, প্রায় 3 খ্রিস্টপূর্ব, অর্থাৎ 2000, আজকে যদি 21 সাল হয়, প্রায় 2025 সাল বছর পুরনো। যদিও বলা হয় যে এটি রোমানরা আবিষ্কার করেছে, কিন্তু অনেক আগে থেকে আমাদের পূর্বদেশীয় জাদুকর এই ম্যাজিকটা করেন। এর সঠিক ইতিহাস জানাটা আসলে খুবই কষ্টকর, কারণ ওভাবে কোনো ডকুমেন্ট নাই এর আগে কি হয়েছে। তো আমরা আসলে আর দেরি না করে হাবিব ভাইকে নিয়ে আসি। হাবিব ভাই, কেমন জি আছেন জি আপনি হ্যাঁ। আজকে? হ্যাঁ ভাস্কর, আসসালামু আলাইকুম। ভাস্কর ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আসলে দেরি না করে হাবিব ভাই আপনার গল্পে চলে যাই। জি জি জি। গল্পটা একবারে শুরু ভাস্কর, থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর ভাস্করকে তো ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে আপনি আমার কথাগুলো বলার একটা সুযোগ করে দিয়েছেন। আহ, এই জন্য আপনাকে ধন্যবাদ আর কি। জি না, এটা বলেন। আসলে আমি নিজের জন্যই করি, কারণ গল্পগুলো আমার নিজের জানার জন্য, এবং আমি যদি কারো গল্পটা আবার শুনতে চাই, যেন আমি ফেরত গিয়ে গল্পটা শুনতে পারি। তো আশা করি অন্যদেরও যারা শুনেন তাদের ভালো লাগবে। তো হাবিব ভাই, আমরা একবার প্রথম দিকে চলে যাই, যে আপনি প্রথম ম্যাজিক কবে দেখেছিলেন, এবং কি ম্যাজিক দেখেছিলেন, কেন ভালো লেগেছিল সেটা, এবং আপনার কি ওই দেখাটা কি আপনাকে এখনো আপনার ওই কথাটা মনে পড়ে? এখনই কি ওই ম্যাজিকটার কোনো প্রভাব আপনার জীবনে আছে? হ্যাঁ ভাস্কর, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি তখন ছোট। আমার একটা আহ, খাবার প্রতি কিন্তু অনীহা ছিল, খাবারের প্রতি আমার অনীহা ছিল। মানে আমি ভাত খাওয়ার সময় অনেক দুষ্টুমি করতাম, আমার মাকে অনেক জ্বালাতাম, মানে খেতে চাইতাম না। তা আমার মা আমাকে বিভিন্ন গল্প টল্প বলে খাওয়ানোর চেষ্টা করতেন, বিশেষ করে মানে জাদুকরদের গল্প, অর্থাৎ ম্যাজিশিয়ানরা কি করে, এটা করে সেটা করে বিভিন্ন কিছু, এগুলি বললে আমি আমি মার কথা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতাম, এবং আমি ভাতগুলি মানে খেতাম। একদিন দুপুর বেলায় আমরা সাধারণত ওই সবাই বসে রান্নাঘরে বসে, আমাদের এই থাকার ঘর, গ্রামে তো, গ্রামে আমরা থাকতাম, রান্নাঘরের ঘরেই আমরা দুপুরে বসে খাচ্ছিলাম। এই সময় আহ একজন বেদে মহিলা সে আইসা, পিছনে একটা মানে পুতলি ঝুলানো,
সে হেসে বলতেছে যে আহ, খেলা দেখবেন, খেলা, এরকম ডেকে ডেকে বলতেছে। আমি তখন ঠিক বাতের থালটাকে একটু সরিয়ে ওইখান থেকে বেরিয়ে চলে আসছি। তারপর বলছি যে আমি বললাম যে আপনি খেলা দেখান, যে হ্যাঁ আমি খেলা দেখি। কয় যে চাউল নিয়ে আসো, চাউল নিয়ে আসো, যাও। এখন আমি রান্নাঘরে যে মাকে বললাম যে মা চাল দেন। মা করলে দাঁড়াও, খাবারটা শেষ করো না। আমি নিজেই যেয়ে আমাদের ওই যে চাল রাখার জন্য এরকম মাটির বড় ছিল, ওগুলির মধ্যে সবসময় চাল রাখতো। আর ওগুলি একটা পট দিয়ে মেপে মেপে পাক করতো। আমি ওইখান থেকে একটা শের বলে আর কি, বাঁশের ছোট তৈরি তৈরি এরকম, এটা মেপে মেপে মা পাক করতেন আর কি। ওই এক সের ভর্তি চাউল নিয়ে আমি ওই ওই বেদিনীকে আমি দিলাম, যে নেন আপনি আহ, চাল নেন, আমাকে ম্যাজিক দেন। তারপর উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি চালের ম্যাজিক দেখাই তোমাকে বাবা। তারপর উনি একটা চালের ম্যাজিক আমাকে দেখালেন। আমার এখনো মনে, আমার জীবনের প্রথম এই কাছাকাছি ম্যাজিক দেখা, এটাই চালের ম্যাজিক। চাল চাল দিয়ে এই উনি উনি ম্যাজিক দেখালেন। ভাস্কর, আপনি যদি বলেন, আমি সেই চালের ম্যাজিকটা কিন্তু আমি দেখাতে পারি হ্যাঁ, আপনাকে। তার আগে একটু জিজ্ঞেস করে ভাই, আপনার জি, বয়স কত ছিল ওই সময়? আমার বয়স তখন হবে আহ, ওই, আমি তখন ক্লাস ফোরের ফোরের ছাত্র, হ্যাঁ ফোরের করে ছাত্র। মানে মানুষের তখন 10-12 বছর বয়স এরকম হবে কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ঠিক আছে ভাই, মনে আমরা আছে। যেহেতু আপনার সাথে আমার আগে কথা হয়েছে যে আপনি ম্যাজিকটা পূর্ব দেশীয় ম্যাজিকের একজন অভিজ্ঞ মানুষ, তো আপনি কি এখন তৈরি আছেন দেখাতে এটা? আমি, হ্যাঁ, আমি চাউলের ম্যাজিকটা আমি দেখাবো, এই জন্যই দেখাবো কারণ সাধারণত এটা আমার জীবনের প্রথম দেখা ম্যাজিক। হ্যাঁ, সাধারণত আমি আসলে আমি অতিথিদের এখনো বলি আমি না ওই আসলে। ম্যাজিকটা বলতে পারি নাই, এই জন্যেই যে আমার আমি কেন জানি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম এই ম্যাজিকটা দেখে। এমন একটা ম্যাজিক, যা হোক। এখানে আহ, যদি বা চাউলটা অনেক ছোট, বুঝছেন, এই ক্যামেরার মধ্যে কতটুকু আমি দেখাতে পারবো, কতটুকু আপনাদের দৃষ্টিতে আনতে পারবো জানি না, তবু আমি চেষ্টা করতেছি। ওটাও সমস্যা না, আমাদের আসলে কাছে, এটা পূর্ব দেশীয় হ্যাঁ ম্যাজিক আমি একটু বলে রাখি। হ্যাঁ এবং হ্যাঁ, জি জি জি, জিনিসটা আমি এখন আর তবু মানুষ চেষ্টা করব। দেখার সুযোগ পায় না, কারণ বেদিন আর ম্যাজিক করে না। ঠিক আছে জি হাই, জি জি, আপনি তাহলে ম্যাজিকে চলে যান। জি জি, আমি চেষ্টা করব। আমরা এখানে পাঁচটা চাউল নিব, পাঁচটা চাউল। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আসলে চাউলগুলি দেখা খুব কঠিন, বুঝছেন। এখানে একেবারে দেখা যাচ্ছে না। এই যে যে আমি দেখতে এক, পাচ্ছি। দুই, তিন, আহ, চার, এই পাঁচ, এই পাঁচটা চাল, একটা চাল বেশি চলে আসছে, এটা আমি রেখে দিলাম। আচ্ছা, এই পাঁচটা চাল আমি আরেকটু সুবিধা করে নিই, এটা একটু উঁচুতে রেখে দিই, তাহলে আমার মনে হয় যে দেখাটা ভালো হবে। হ্যাঁ, একটু উঁচুতে রাখলে দেখাটা খুব স্পষ্ট হবে। এই যে পাঁচটা চাউল আছে, এই এক, দুই, তিন, চার, পাঁচ, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় দর্শক মন্ডলী, আমরা একটু সারিবদ্ধ ভাবে রাখি। চালগুলি ছোট তো দেখানো মোট মুশকিল। এই পাঁচটা চাল, উনি কি করলেন, ওই মহিলা একটা একটা করে চাল, উনি আমাকে হা করে মুখটা দেখালেন এইভাবে, এইভাবে হা করে মুখটা দেখালেন। তারপরে উনি একটা একটা চাল নিয়ে ভালো করে চিবুলেন। এই একটা চাল মুখে দিলেন, একটা চাল, এই আরেকটা চাল, এই আরেকটা চাল, এই আরেকটা চাল। এটা নিয়ে পাঁচটা চাল শেষ হবে, যে আরেকটা চাল। এখন উনি উনি ঠিক এরকম ভাবে এক গ্লাস দিয়ে পানি খেলেন। আমি একটু বোতল দিয়ে পানি খাচ্ছি।
যা হোক, উনি এইভাবে যখন এইগুলো করলেন, তখন একটা এই মুখের থেকে একটা চাল বের করলেন, আবার মুখ খালি দেখালেন। একটা চাল নিয়ে উনি ঠিক এই হাতটা রাখলেন, এইবার হাতটা রাখলেন, এই চালটা এই চালটা মুখে রাখি, নিয়ে ঠিক এই হাতের নিচে রাখলেন। আবার এই আরেকটা চাল, দুটা চাল গেল। এই আরেকটা, তিনটা, এই আরেকটা, চারটা, আবার এই আরেকটা। এই পাঁচটা চাউল উনি এই 5 আঙ্গুলের নিচে রাখলেন। রাখার পরে এইভাবে হাত দেখালেন, বলল যে আমি 5টা চাল খেয়েছি এবং কটমট করে ভেঙেছি 5টা চাউল, আর 5টা চাউল এই 5টা আঙ্গুলের নিচে রাখলাম, দেখেছি। আমি এই আঙ্গুলটা দিয়ে, এটাকে দিয়ে যারে চাল বাতাসে যা, এভাবে ধরে যারে চাল আকাশে যা, এভাবে ধরে যারে চাল পাতালে যা, যারে চাল পানিতে যা, যারে চাল খেতে চলে যা, ঠিক এইভাবে কথাগুলি বলে উনি যখন এই হাতটা যখন তুললেন, তখন দেখা গেল যে এটা হাতে কিছু নেই, খালি কিছু নেই। ধন্যবাদ দর্শক বলুন আপনাদের। ধন্যবাদ হাবিব ভাই। আমি এই জাদুটা আগে দেখি নাই, আর আমি বলতে পারি যে বেশিরভাগ মানুষ এটা আর দেখে নাই এবং দেখার সুযোগও কম, যেহেতু এটা একটা দেশীয় ম্যাজিক। আচ্ছা আর আচ্ছা, আপনার কল্যাণে এটা সবাই দেখতে পেলো। আর না, এটা আমাদের দেশের একেবারে পিওর ম্যাজিক। আমি খুবই ছোটবেলা, আমি তো বললামই ছোটবেলায় আমার জীবনের প্রথম ম্যাজিক এটা। পরবর্তীতে আমি এই খেলাটা অন্য জায়গা থেকে শিখেছি, এই বেদেদের হাত থেকে শিখেছি, কিন্তু ওই মহিলা আমাকে শেখে নেই। আমি তখন শেখার জন্য আগ্রহ দেখাই নাই, কারণ আমি তখন শিখতে পারতাম না আর কি। আর এটা হলো, জি, এটা আপনার কি এর পরে কি হলো? আপনার কি এটা কি কোনো প্রভাব ফেলেছিল আপনাকে পরে এই চালের ম্যাজিকটা? এইটার উপরে আমার এই খেলাটা দেখার পর আমার জীবনে ভীষণ প্রভাব পড়েছিল। আর আমার মা আমাকে বলতেন, আরেকটা জিনিস হলো, আমাদের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আমাদের দেশে বাজারের হাট ছিল। আমি ওই বৃহস্পতিবারের দিন আমাদের হাফ স্কুল ছিল, স্কুল থেকে এসে 4টা ভাত খেয়ে তাড়াতাড়ি করে দৌড় দিয়ে বাজারে চলে যেতাম। সারা বাজার ঘুরতাম, ঘুরে ঘুরে দেখতাম ওই মজমার মধ্যে ম্যাজিক দেখাতো, ওই যে ঔষধ বিক্রি করতো মজমার মধ্যে, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতো, তখন ঘুরে ফিরে আমি দেখতাম, মানে ম্যাজিক দেখতাম। তখন ওখানে ওই কাঠ দিয়ে রেলওয়ের টিকিট বানাতেন, রেলওয়ের টিকিট। তারপর ওই একটা নিজের শরীরের 2টা রশি দিয়ে খুব ভালো করে বেঁধে এখান থেকে বন্ধন মুক্ত হয়ে যেতেন।
ম্যাজিশিয়ান। তারপর দুটো রশিকে ওই এরকম বড় বড় কতগুলো বল ছিল ছিদ্রওয়ালা, এগুলির ভিতরে ভরে তারপর এটা খুলে ফেলতেন। এরকম কিছু ম্যাজিক বাজারে সাধারণত তারা দেখাতো। তারপরে ওই পেটে ছুরি মারা, গলা কাটা, এই সমস্ত ম্যাজিক অনেক অনেক সময় দেখাইতো আর কি। আমার কাছে ওই ম্যাজিক গুলি যেন যেন ভালো লাগতো না। ওই বেদে টেদে মুক্ত হওয়া, অথবা ওই তাসের বিভিন্ন ম্যাজিক, তারপর তাস দিয়ে ডাক টিকিট, সরি, ওই রেলওয়ে টিকিট বানানো, এগুলি আমার কাছে ভালো লাগতো। তো তখনই এটা কিন্তু আমার ছোটবেলায় আমার মধ্যে এই একটা জানার একটা আগ্রহ, এত এই আশ্চর্যের বিষয়গুলো এটা কিভাবে কি শক্তির দ্বারা সংগঠিত হয়, মানুষ তার মানে মন্ত্রমুগ্ধ হয়ে দেখে, এই জিনিসটা আমার মধ্যে একটা ছোটবেলা থেকেই প্রভাব ফেলছিল। তার মানে ভাই দুইটা জিনিস জানা গেল। একটা হচ্ছে যে আপনার তো হাত সাফাইয়ের জাদু বেশি পছন্দ, যেটাতে জি জি যন্ত্রের ব্যবহার কম বা অনেক সময় নাই। জি, হ্যাঁ এবং এটা আসলে অনেকে মনে করে যে বড় বড় বাক্সের খেলাটা হয়তো বেশি কঠিন, কিন্তু আহ, অনেকেই জানে না যে যে ছোটখাটো ম্যাজিকের কিছু ম্যাজিকের জন্য একজন আহ, জাদুর ছাত্র সে কত বছর ব্যয় করে শুধু একটা ছোট ম্যাজিক, হাত সাফের ছোট একটা ম্যাজিক শিখতে। রাইট, ঠিকই বলছেন আপনি, এটা ঠিকই একটা বলছেন। হাইপে। আরেকটা হচ্ছে ব্যাপার যে ওনারা মজলিসে জমাতেন। আমার মনে হয় সব রকম যে শিল্পী আছে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে স্ট্রিট পারফরমেন্স বলতে আসলে এই মজলিসে বাজারে মজলিস জমায় যারা পারফর্ম করেন তাদেরকেই শুধু বলা যায় যে স্ট্রিট পারফর্মার। যাদের অর্থনৈতিক অবস্থা অন্যান্য শিল্পীদের চেয়ে একটু খারাপই বলতে হয়, কিন্তু বিদেশে স্ট্রিট পারফর্মাররা বেশ ভালো নাম করেন এবং তারা বেশ ভালো আয় করেন। তো ওদেরকে আপনি যদি জি বলতেন হয় যে ওদের এই যেহেতু ব্যাপারটা চলে এসেছে যে ওদের যে মজলিসে যে মজমা জমানো, হুম। এখান থেকে কি আপনাকে এখন আপনি কিছু খুঁজে পান শেখার মতো? যারা বাজারে মজলিস জমিয়ে ওনারা কেউ মজলিস ওই মজমা বা মজলিস জমিয়েই তো ওনারা ওষুধ বিক্রি করেন, তো ওনাদের হ্যাঁ হ্যাঁ, জি জি জি। সম্পূর্ণ জীবিকাটা সম্পূর্ণ নির্ভরশীল এই মজলিস জমানোর উপরে। আপনি যদি বলতেন যে ওদের শোম্যানশিপ এবং ওদের ম্যাজিক যে চুজ করা এবং ওদের যে প্যাটার্ন, ওরা যেসব কথাবার্তা বলে মজলিস জমাতো, ওসব ব্যাপারে যদি একটু বলতেন যে ওখান থেকে কি কি শেখার আছে আসলে। ওখানে আসলে যে ওদের যে ম্যাজিক, ওদের কাছে তেমন ম্যাজিক কিন্তু ওরা বেশি ম্যাজিক জানতো না। যারা ওই ক্যানভাসার, যারা ফুটপাতে কাজ করে, এদের কাছে কিন্তু বেশি ম্যাজিক নাই। কিন্তু ওরা যে ম্যাজিকটাই করে, ওই ম্যাজিকটা প্র্যাকটিস করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, ওইটার মধ্যে প্রাণ দিয়ে ফেলছে, একেবারেই প্রাণ দিয়ে ফেলছে। যেমন ধরুন, এই যে একটা রুমালকে যে ইঁদুরের মতো বানিয়ে, একটা কাপড় রুমালকে ইঁদুরের মতো বানিয়ে চিচি করে শব্দ করে, এই এই ম্যাজিকটা ফুটপাতে বিভিন্ন মজলার মধ্যে আমি দেখেছি, অনেকবার দেখেছি। অনেকের হাতে এমন এমন করে ফেলছে ওরা, মানে মনে হয় যে জীবন্ত হয়ে গেছে, একেবারে বিশ্বাসই হয় না, একেবারেই বিশ্বাস হয় না যে এটা এটা হাত ছাপাই, এটা হাত দিয়ে করতেছে। যেমন সাউন্ডের যে মানে টাইমিংস, আর এই লাফানো টাইমিংস এর সাথে এই যে লাফ দেওয়ার যে একটা জায়গা, আর লাফ দেওয়ার সময় যে ওই স্টেপ গুলো, সাউন্ডের যে স্টেপ গুলি চিচি চিচি করে যাওয়া, এই বিষয়গুলি এত এন্টারটেইনমেন্ট, এত এন্টারটেইনিং, মানে এটা এটা আসলে এগুলি আমাদের কিন্তু পড়া উচিত। আমাদের ওই পর্যায়ে যতদিন পর্যন্ত আমরা না যাব, আমাদের প্রেজেন্টেশনটা, আমাদের পারফর্মিং বিষয়টা যদি আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যবস্তু অর্জনে আমাদের খুব কষ্ট হবে। আর আমরা কিন্তু আসলে ভাস্কর, আমরা আহ মূলত আমাদের দেশের ম্যাজিশিয়ানরা হাত ছাপায়ের ম্যাজিক খুব কিন্তু করে না, চেষ্টা করে অনেক 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 বেশি ম্যাজিক করতে তারা ভালোবাসে, কিন্তু অল্প সংখ্যক ম্যাজিক দিয়ে যে সুন্দর করে পারফর্ম করা যায়, এটাই হচ্ছে আসল শিক্ষা, এটাই হচ্ছে মেইন থিং। ফুটপাতে ওরা অল্প ম্যাজিক করে কিন্তু খুবই খুবই ভালো করে। আর আরেকটা জিনিস আপনি বলছেন যে এদের থেকে যে আমাদের শিক্ষাটাকে, এরা মানুষকে অনেকক্ষণ যাবত ধরে রাখে। একটা ছোট তাসের ম্যাজিক দিয়ে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা
কাটিয়ে দিবে, কিন্তু আপনি বোরিং হবেন না। এদের কথাবার্তার স্টাইল, এদের এদের যে প্রেজেন্টেশন, এদের যে হাসানো কৌতুক কৌতুক আহ, যে কৌতুক সৃষ্টি করার যে একটা রসলীলা, এটাই একটা আলাদা জায়গায়। আর এটা একদিনে কিন্তু বাস করা আসে না। কেউ যদি মনে করে আমি ওরকম পারফরমেন্সে একদিনে চলে যাবো, তাহলে কিন্তু সম্ভব সম্ভব না। এটা অনেক দিন, দীর্ঘদিন করতে করতে এটা আসে। কারণ কেননা আমি অনেককে জিজ্ঞেস করছি যে আপনি এই যে যে ইঁদুরের ম্যাজিকটা করতেছেন, আপনি কত বছর করতেছেন? অনেকে বলে যে ভাই আমি 25 বছর করতেছি, ভাই আমি 20 বছর করতেছি। এরকম বিভিন্ন ম্যাজিক, অল্প ম্যাজিক করে, কিন্তু এদের অনেক সময় ধরে করে। একটা সাধারণ জিনিস মনে করেন না, আপনি যদি 25 বছর যাবত এটা একটা প্র্যাকটিস করেন, তাহলে এটা এমনিতে একটা এমন একটা জায়গায় যাবে, এটা আপনি বুঝতেই পারবেন না কখন যে এই জায়গায় চলে যাবে। কারণ আমরা যখন একটা জিনিস পারফর্ম করি, মানুষকে দেখাই, মানুষ কিন্তু আমাদের কিছু শেখায়। আপনি বলতে পারেন যে মানুষ আমাদেরকে কিভাবে শেখায়। আপনি ভুলবশত একটা কাজ করে ফেললেন, মনে করেন যে মানুষ দেখবেন খিলখিল করে হাসতেছে। আপনি যদি এই জিনিসটা একটু ভাবেন যে মানুষ কেন হাসলো এই জায়গাটাতে, আমি তো আসলে এটা তো আমি ভুল করে করছি, কিন্তু মানুষ হাসলো। পরবর্তী শুতে যদি আপনি ওই জায়গাটাকে একটু অ্যানালাইজ করে, ওই জায়গাটাকে একটু এডিটিং করে যদি আপনি এই ভুলটাই যদি ওইখানে আপনি লাগান, দেখবেন যে ওই জায়গাটা একটা হাসির জায়গা হয়ে গেল। তো ওরা কি করছে, ওরা দীর্ঘদিন এরকম কাজ করতে 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 মানুষের সাথে মিশতে মিশতে এরকম ছোট ছোট কিছু কিছু জিনিস ওরা সংগ্রহ করছে। সংগ্রহ করে করে তারা তাদের শোতে, তাদের ম্যাজিকে তারা ইনভলভ করছে, যার ফলে কিন্তু ম্যাজিকটা সুন্দর হয়েছে। বুঝছেন? তা আমরাও ওইভাবে করতে পারবো। আমরা মিউজিশিয়ান যারা আছি, তারা আমাদের মিউজিক ভালো করতে হবে। কিন্তু একটা জিনিস কাজ করতে হবে, আমাদের বেশি বেশি করে ম্যাজিক প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যাই কিছু করেন, মানুষের সামনে প্র্যাকটিস করা সেটা একটা আলাদা বিষয়। আপনি ঘরে বসে প্র্যাকটিস করলেন, আপনার যে মনোনিবেশটা আসবে, যে যে আপনার যে কনসালটেশনটা আসবে, এটা কিন্তু বাহিরে দর্শকের সামনে গেলে অনেক বেশি আসবে। কাজেই ভাস্কর, যে বিষয়টা আমি বললাম, এটা আমাদের বেশি বেশি ম্যাজিক শো করতে হবে। আর যে ম্যাজিকটা আমরা তুলবো, যে ম্যাজিকটা করব, এটা এটা সম্বন্ধে প্রপারলি আমাদেরকে জানতে হবে, ইনস এন্ড আউট জানতে হবে। এটার একটা সুন্দর প্ল্যানিং, একটা প্রাক্কলন আমাদের মাথার মধ্যে সেট আপ থাকতে হবে। তারপরে যদি এটা নিয়ে আমরা প্রেজেন্ট করি, দীর্ঘদিন প্রেজেন্ট করতে 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 এই সুন্দর সুন্দর জিনিস দর্শক থেকে আমরা অনেক সুন্দর পাবো, অনেক কিছু আউটপুট দর্শক থেকে আমরা পাবো। তখন কিন্তু ম্যাজিকটা একটা একটা জায়গায় চলে যাবে। আমার তাহলে বেশ কিছু জিনিস শুনলাম যে কোনো পারফরমেন্সের জন্য সত্যি হ্যাঁ যে হ্যাঁ, জি। খুব বেশি জিনিস আগে হচ্ছে পারফেকশন। আমাকে একটা জিনিস শিখতে হবে না, কয়েকটা জিনিস করলাম, পারফেক্ট করলাম, এবং দর্শকই আমাকে বলে দিবে কি ভালো কি খারাপ, এবং রাইট ওভাবে রাইট। আস্তে আস্তে একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া। তা আমরা আসলে গল্পে ফেরত আসি, ভাই ভাই, যে গল্প থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যে আপনি তো এই বাজারের মজলিসে গিয়ে ম্যাজিক দেখতেন, কিন্তু তখন তো ম্যাজিক শেখার কোনো অভিজ্ঞতা আপনার হয় নাই বা না না সৌভাগ্যটা না হয়। না। তো আপনি ম্যাজিক শেখাটা কিভাবে শুরু করলেন? আচ্ছা, এটা আরেক ঘটনা। বাজারে কিছু বই পাওয়া যেত ভাস্কর, এই কিছু বই পাওয়া যেত বাজারে। ওই পিসি সরকারের বই, বিভিন্ন লেখকের বই, চুটকি ছোট ছোট বই। ওই বইগুলি আমি বেশ কয়েকটা বই কিনেছিলাম। বই কিনে কিনে পড়তাম। পরে যেগুলি সহজ, মানে বানানো সহজ, গড়ে আমি বানাতে পারতাম, ওরকম কিছু কিছু সামান্য 3-4টে ম্যাজিক আমি মানে বানিয়েছিলাম আর কি, নিজের ইচ্ছায় বইটি পড়ে পড়ে। ওই আমার নিজের মতো করে আমি দেখতাম। আমার তখন কোনো গুরু ছিল না, ওস্তাদ ছিল না। আমি 1978-এ আমি রেলওয়ের চাকরিতে ঢুকি। চাকরিতে ঢুকার পর তখন কিন্তু ওই যে আমার ম্যাজিকের আমার যে কলিগ আছে, যারা আছেন, তাদেরকে আমি ওই যে 2-3টা ম্যাজিক জানি, এগুলি মাঝে মাঝে দেখাইতাম। একদিন ভাই, আপনি এক যদি ম্যাচে, বলতেন যে জি, বই পড়ে আপনি কি কি ম্যাজিক শিখেছিলেন, আপনার তো নিশ্চয়ই কিছু মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। বই পড়ে আছে ওই যে গ্লাসের নিচে টাকা বেনিস, একটা কাচের গ্লাস থাকে, একটা কাগজের উপরে গ্লাসটা বসানো থাকে,
তারপর আপনি একটা টাকা দর্শক থেকে দিলেন, এই গ্লাস দিয়ে গুলেন, গ্লাসটাকে একটা কাগজ দিয়ে আরেকটা কাগজের গ্লাস দিয়ে আপনি দেখে দিলেন। তারপর নিচে যখন গ্লাসটা রাখেন, এই টাকাটা যখন রাখেন, গ্লাসের উপরে কভারটা তুলে ফেললে দেখা গেল টাকাটা বেমালুম বেনিশ হয়ে যায়। এই খেলাটা আমি বই থেকে শিখেছি। তারপর আরেকটা খেলা হলো ওই মানে ওই বেঁধে মানে শরীর বেঁধে রশি দিয়ে বেঁধে খুলে ফেলা যায়, এই জিনিসটা আমি শিখেছিলাম। তারপরে যে বল, বিলিয়ার্ড বল আর কি, ওটা এত ডিটেলসে দেওয়া ছিল না, যতটুকু দেওয়া ছিল 2-3টা বল বাহির করতাম। এই এই কয়েকটা খেলা, 3-4টে বেসিক খেলা। ম্যাজিক শিখতে পেরেছিলেন হ্যাঁ হ্যাঁ, ওই বই থেকে তখন তো কোনো গুরু দেখা পান নাই। না না না, এরপরে কোনো রেলওয়েতে চাকরি নিলেন, তো হ্যাঁ ওখানে তারপরে মেসে কি আপনি ম্যাজিক দেখাতেন? হ্যাঁ না, মেসে ম্যাজিক মানে ঘটনা বলি। আমি তখন থাকতাম পাহাড়তলি এলাকায় থাকতাম। চট্টগ্রামে? আমার বন্ধু বান্ধব, হ্যাঁ জি, চট্টগ্রামের পাহাড়তলি? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম পাহাড়তলিতে। আমার কলিগ যারা ছিলেন, তখন তাদের ম্যাচটা ছিল আমাদের ম্যাচ থেকে দূরে। তো আমাকে বলে যে তুমি আসো ভাই, আমার তুমি যেহেতু ম্যাজিক করো, আমাদের ম্যাচে একটু ম্যাজিক দেখো। সন্ধ্যার পরে ভাবলাম, এমনি তো আমি আর তেমন কোনো ওইভাবে ম্যাজিক কখনো দেখাই নাই, ওই ম্যাজিক দেখতে গেলাম আর কি, দেখাতে গেলাম যে কয়েকটা ম্যাজিক। আমার সাথে আমার রুমমেট কে নিয়ে গেলাম, ওনার নাম ছিলেন আনিস সাহেব, কুমিল্লা বাড়ি ভদ্রলোকের। যা হোক, ওনাকে নিয়ে গেলাম, যাওয়ার পরে ওইখানে আমার সাথে প্রথম দেখা হলো চাঁদ ভাইয়ের সাথে পরিচয়। চাঁদ ভাই, উনি ওনার পরিচয় দিলেন, উনি রেলওয়ের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি করেন। তারপর উনি যে কিছু কিছু ম্যাজিক করেন, এটা কিন্তু আমাকে কখনো উনি বলেন নাই। আমি ওই আমার পারফরমেন্স শেষ হওয়ার পর তারপরে উনি বলেন যে ভাই, আমি তো কিছু ম্যাজিক করি, আপনি যাই দেখাইলেন আমার কাছে কিন্তু ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগছে। যাই হোক, তারপরে এই শোটা আপনার কোথায় হয়েছিল? এটা হয়েছিল জাউতলা এলাকায়। হ্যাঁ, এটা হয়েছিল পাহাড়তলির জাউতলা নামক একটা এলাকা, জাউতলা। হ্যাঁ, জাউতলা রুমে, কোনো হল রুমে? না 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 না, বাসায়। বাসাতে? আর আপনি কি মনে আছে কি ম্যাজিক দেখিয়েছিলেন ওই সময়? হ্যাঁ, মনে আছে আমার। ওই বন্ধন মুক্ত এটা দেখিয়েছিলাম। আর ওই আপনার টাকা থেকে, তখন আমি তাস থেকে টাকা করি নাই, টিকিট বানিয়ে নাই। আমি একটা টাকা থেকে রেলওয়ের টিকিট বানিয়েছিলাম, এইটা দেখাইছিলাম। আর ওই বন্ধন মুক্ত দিকে দেখাইছিলাম। আর একটা ওয়াটার সাসপেনশন একটা ম্যাজিক দেখাইছিলাম, এটা আমার জি জি, এই এটার পরে তো এখান থেকে তো একটা বড় পরিবর্তন আসলো, কারণ আপনার এমন একজনের সাথে পরিচয় হলো, শামসুল আলম চাঁদ ভাই, যিনি একজন জাদুকর এবং তার আবার একজন গুরু আছেন। আপনি যদি ওনার সাথে পরিচয় হওয়াটা এবং ওনার গুরুর সাথে নজরুল ভাইয়ের সাথে পরিচয় হওয়াটা এবং তাদের সাথে আপনার কিভাবে হলো, কিভাবে আপনারা একসাথে আগালেন? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এটা আমার জীবনের একটা আমাকে আমার ম্যাজিকের দিকে টান নেওয়ার একটা ঘটনা। যা হোক, আমরা ওই দিন শোটা করেছিলাম, বৃহস্পতিবার ছিল। আমাদের হাফ ডে ছিল অফিস। বৃহস্পতিবার বিকালে আমরা শো করেছিলাম। শুক্রবার দিন চাঁদ ভাই বললেন, ওই দিন শুরু করে বললেন যে আমার একজন গুরু আছে, ওনার কাছে আমি ম্যাজিক শিখি, আপনি আপনি আসেন আমাদের এখানে আসেন, ওনার সাথে আপনাকে দেখা করবো। তখন আমি বললাম যে আমার তো পাহাড়তলি থেকে আসা একটু ঝামেলা আছে, আমার একটু ঝামেলা আছে, আপনি যদি সময় পান আপনি চাঁদে আসেন না। তারপর বললেন আচ্ছা ঠিক আছে, আপনি কয়টার দিকে ফ্রি থাকবেন? বললে যে আমি জুমার নামাজ তো পড়তে হবে, আপনারা আর্লিয়েস্ট পসিবল জুমার নামাজের আগে চলে আসেন। ওনারা মানে 9টা কি 9:45টার দিকে চলে আসলেন। ওনার সাথে অনেকক্ষণ আলাপ করলাম। তখন নজির ভাইকে নিয়ে আমাদের বাসায় গেলেন। নজির ভাই পাহাড়তলিতে বাসায় গেলেন। এই নজির ভাইয়ের সাথে প্রথম আমার পরিচয়। নজির ভাইয়ের ম্যাজিক দেখে আমার খুব ভালো লাগলো, বিশেষ করে রোপ কাটিং। নজির ভাইয়ের যে রোপ কাটিং, উনি খুবই ভালো দেখাইছেন। এটা দেখে আমি বললাম যে
নজির ভাই আপনি আমাকে ম্যাজিক শেখান। তারপর এইভাবে লেগে থাকতে 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 ওনার কাছ থেকে ম্যাজিক শেখা আরম্ভ করলাম। তে উনি, আমি নজির ভাই বলতে গেলে যে, হ্যাঁ বলেন বলেন আপনাকে ভাস্কর, কি কি ম্যাজিক প্রশ্ন? দেখালেন নজির ভাই সময় প্রথম হ্যাঁ, দেখায়? নজির ভাই দেখালেন কয়েনের একটা ম্যাজিক দেখাইছেন, আর রোপ কাটিং রূপ রশি কাটি। কেটে জোড়া দেওয়া, এই দুটো মানে দেখাইছেন। দুটোই হচ্ছে হাসাফের প্রায় প্রথম দিকের হলো একটা বেসিক একটা ম্যাজিক হাসাফের, যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো না পারলে পরের দিকে যাওয়া যায় না। এবং জি 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 এগুলো যদিও প্রথম দিকে শিখে এটা প্রফেশনাল ম্যাজিশিয়ানের ওই ম্যাজিক গুলো করে থাকে। জি জি জি। তো এরপরে যদি তারপর বলতেন আপনার, নাকি? হ্যাঁ তারপর নজির ভাইয়ের সাথে, চাঁদ ভাইয়ের সাথে আমার, আমরা দুইজন হলো ছাত্র, আমি আর চাঁদ ভাই। নজির ভাই আমাদের গুরু, ওনার কাছে ম্যাজিক শিখতে শিখতে লাগলাম। উনি বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্য ম্যাজিক প্রয়োজন বোধে সংগ্রহ করে উনি আমাদেরকে দিতেন। বেশ একজন ভালো মানুষ, অনেক ভালো মানুষ, এরকম মানুষই হয় না আসলে। এরকম মানুষই হয় না, এত আমাদেরকে এত স্নেহ করতেন, এত আদর করতেন। এখনো উনি মাঝে মধ্যে ওনার সাথে কথা হয়। বেশ একজন ভালো মানুষ, এরকম মানে জেন্টেলম্যান আমি খুব কমই দেখছি। উনি অনেক অনেক ভালো মানুষ। যে উনার সাথে উনি মাঝে এদিকে মধ্যেই, আসি হাই ভাই, নজির হ্যাঁ ভাই কি অন্যান্য জাদুকরদেরও চিনতেন? হ্যাঁ তো হ্যাঁ, ওনার জাদুঘর যদি আলাদিন, জাদুঘর আলাদিন ছিলেন চিটাগাং, জাদুঘর আলাদিন, ওনার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। আর উনি আমাদের সাথে বেশি বেশি কথা বলতেন উলফাত কবির সাহেবের সাথে। মানে ওনার বেশ সম্পর্ক, উনি উলফাত ভাই বন্ধু, তার ওনার বন্ধু মানুষ। খুব ভালো ওনার বন্ধু বাল্য ছিল। জীবন একসাথে ওনারা কাটিয়েছেন প্রতিটা দিন। আহ, আমাদের উলফাত কবির সাহেব, উনিও আমার গুরু কিন্তু। পরবর্তীতে ওনার কাছে আমি ম্যাজিক শিখছি, আমি আসছি কথায় কথায়। আহ, ওনার নাম কিন্তু, ডাক নাম কিন্তু বাবুল বাবুল। আচ্ছা, ওটা আমরা উলফাত আসি কবির, হাই ভাই। তো এখানে তো হ্যাঁ নজির ভাই, আপনি এবং হ্যাঁ চাঁদ ভাই হ্যাঁ তিনজনে একটা ভালো ছোটখাটো ক্লাবের মতো হয়ে গেল, হ্যাঁ যে হ্যাঁ, নজির তিনজন, জি ভাইও জি যাতে ম্যাজিক শিখে এসে আপনাদের শিখাতেন, কারণ জি উনি তো জি জি জি, ছোটবেলা থেকে ম্যাজিক করতেন। হ্যাঁ হ্যাঁ তো ওখানে হাই ভাই, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, যে আপনার এত কিছু দেখলেন, কিন্তু কি কারণে আপনাকে ম্যাজিকটা বেশি আগ্রহী করলো? এটা আসলে আগে কোশ্চেন করে দরকার ছিল, আমার করা হয় নাই। কিন্তু আপনি তো আরো অনেক কিছু দেখেছেন, যে ওই গ্রামেশ্বর যাত্রা দেখেছেন, গান দেখেছেন, নাচ দেখেছেন, এত কিছু থাকতে কেন এই ম্যাজিকটার প্রতি আপনার এত আগ্রহী হলেন, এবং যে আগ্রহতে আপনি নিজে বই কিনে ম্যাজিকটা শিখলেন? এটা তো আসলে একটা কঠিন প্রশ্ন। এটা একবারে খুবই একটা কঠিন প্রশ্ন, এই জন্যই কঠিন প্রশ্ন। আসলে আমি অনেক কিছু, তখন তো যাত্রা হইতো, মাঝে মধ্যে যাত্রাও দেখতাম, কিন্তু আমাকে এত ভাবে টানে নাই। এক এক মানুষের মধ্যে এক একটা মানে এই বাতিক থাকে আর কি। আমার ম্যাজিকটা আমাকে ছোটবেলা থেকে, আমি তো বলছি ভাস্কর যে আমার ছোটতেই বলছি যে ম্যাজিকটা আমাকে বেশি বেশি করে টানতো। ম্যাজিকের কথা শুনতে, ম্যাজিশিয়ানদের সাথে মিশতে, ম্যাজিশিয়ানদের সাথে কথা বলতে, ম্যাজিকের চর্চা করতে, ম্যাজিক নিয়ে ভাবতে। এই ম্যাজিকের রিলেটেড যা যা আছে সবকিছু আমার ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। ম্যাজিক থেকে মানে এটা ছোটবেলা থেকেই। আমি অন্য কিছু আহ এইভাবে আমাকে আর টানে নাই। ম্যাজিক আচ্ছা, যেভাবে আমাকে হঠাৎ টান, করে এই প্রশ্নটা করলে উত্তর দেওয়াটা একটু কঠিন। জি আমার জি, মনে হয় ভাই, যে আপনি এক সপ্তাহ ভাবেন, একটা আত্ম উপলব্ধি আসবে, এবং আচ্ছা আচ্ছা পরের সপ্তাহে যখন আপনার দ্বিতীয় পর্ব আমরা করব, আচ্ছা স্পেশালি আচ্ছা আপনার মেন্টাল ম্যাজিকে আপনার সংগ্রহ করা, এবং এটা আপনি কিভাবে ইউটিউবে শুরু করলেন, অলরেডি মনিটাইজেশন করে ফেলেছেন, ওই সময় আপনি প্রথমে উত্তরটা দিয়েন, যে কেন আপনার আচ্ছা, ঠিক ম্যাজিক। আছে। আমি তো আপনি নিজেকে যে জিজ্ঞেস করেন এক সপ্তাহ, আপনি উপলব্ধি করতে পারবেন যে কেন ম্যাজিক আপনাকে এত টানলো। আমাকে তো কঠিন দাদার মধ্যে ফেলে দিলেন, হ্যাঁ ভাস্কর। তো সমস্যা নেই, এক সপ্তাহ অনেক বড় সময় হয় ভাই। আমি শিওর আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা এই ধারাটা খুবই ভালো করে সমাধান করতে পারবেন। তো আমরা আচ্ছা আবার আচ্ছা, ওই জায়গাতে ইনশাআল্লাহ। চলে আসি, যে আমরা আপনার কি এরপর আলাদিন ভাইয়ের সাথে যোগাযোগ হয়? না, আমার, হ্যাঁ এই আমি আসছি কথায়। তারপর নজির ভাই আমাকে একদিন আলাদিন তার বাসায় নিয়ে যান। উনি ইয়াতে, ওই চিটাঙে উনার বাসায় নিয়ে যান। উনার ম্যাজিক দেখে তো আমার মাথা খারাপ হয়ে মতো। এত সুন্দর হাত ছাপায় কয়েনের ম্যাজিক, আহারে থিন বলের ম্যাজিক, মানে অসম্ভব। এত এত কি বলবো, এত সুন্দর টাইমিং। আমি এরকম একজন মানে
ফুল প্লেজেড ম্যাজিশিয়ান, এরকম শিক্ষিত, মার্জিত, ভদ্র এ ধরনের একজন ম্যাজিশিয়ান আমি দেখিনি। মানে সত্যিকার অর্থে ম্যাজিক ম্যাজিকের আইডল বলতে গেলে এত উনি একদম এত এত ভদ্রলোক। ওনাকে দেখে আমি ম্যাজিকের আরো আরো মানে ম্যাজিকের প্রতি আরো মনোনিবেশ হয়ে গেল, আরো ভালো লাগলো। পরবর্তীতে আমি নজির ভাই, চাঁদ ভাই, তারপরে আরেকজন ম্যাজিশিয়ানের সাথে পরিচয় হয়েছিল, পি সারথী খেলুদা, তারপর আরো আছে ডক্টর ডিকো ঘোষ, এর অনেকেই আরো আছিল, অনেকের নামও আমার মনে নেই, অনেকদিন আগের কথা তো। তারপরে আমরা একটা সংগঠন করলাম, ওইখানে একটা সংগঠন দাঁড়া করালাম। হাইপ ভাই, এখানে একটু জিজ্ঞেস করি, জি। আপনার তো এতদিন তো আপনি চিনতেন, প্রথমে কোনো জাদুকর চিনতেন না, না, কিছু বই, সম্ভবত ভারতীয় বই পড়ে আপনি কিছু ম্যাজিক শিখলেন। এরপর আপনার পরিচয় হলো নজির ভাইয়ের সাথে, সেখান থেকে চাঁদ ভাইয়ের সাথে, সেখান থেকে নজির ভাইয়ের সাথে। এরপর কি আলাদিন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর আপনার এই সার্কেলটা একটু বড় হলো? আপনি কি হ্যাঁ আরো অবশ্যই অবশ্যই, হ্যাঁ জাদুকর হ্যাঁ বড় হলো, হ্যাঁ বড় হলো, আরো কিছু কিছু ম্যাজিশিয়ানের সাথে আমার পরিচয় হলো। মানে আমরা পরিচয় হলো, ডক্টর ডিকে ঘোষের সাথে পরিচয় হলো, তারপরে পি সারথী খেলুর সাথে পরিচয় হলো, তারপরে আরো দু একজনের সাথে, আরো কয়েকজন আছে, আমরা মিলে তখন আমি চিন্তা করলাম যে আমরা যেহেতু ম্যাজিক করি, ম্যাজিক ভালোবাসি, আমরা একটা সংগঠন করি। এটার প্রস্তাবটা মূলত আলাদিন দা উনি নিজেই দিলেন। আমরা বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদ গঠন করলাম। আচ্ছা, একটা কথা, এর আগে আপনারা কোথায় বসতেন? আপনি কি আলাদিন ভাইয়ের বাসায় বসতেন আপনারা সবাই? হ্যাঁ, এটা কথা। আমরা মাঝে মধ্যে যে আমাদের আমি দেখা করতাম আলাদিন দার বাসায়, কিন্তু ওই মিটিং সংগঠনের কথাবার্তাগুলি যদি হইতো এটা খেলুদার বাসায় হইতো। খেলুদার বাসায় একটু জায়গা ছিল বেশি। হ্যাঁ, কি একটু বলবেন একবার? এটা পি সারথী খেলু। পি সারথী খেলু ভাই। হ্যাঁ, খেলু ভাই, হ্যাঁ খেলু, হ্যাঁ হ্যাঁ। ওনার বাবা ছিলেন অ্যাডভোকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভোকেট। পাথরকাটা ওনার বাসা ছিল, পাথরকাটা। জি, পাথরকাটা বাসা ছিল। জাদুকর দেখলাম বাংলাদেশের প্রথম কি আমি ঠিক জানি না, আরো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে হইতে পারে। তা আমরা এটাকে করলাম, এটার কমিটি হইলো, কমিটির মধ্যে সভাপতি ছিলেন জাদুকর আলাদিন, সহসভাপতি ছিলাম আমি, সাধারণ সম্পাদক ছিল পি সারথী খেলু, তারপর চাঁদ ভাই ছিল, কি জানি আমার পলিটিক্যালি ঠিক ওইভাবে মনে নাই, অনেকদিন আগের কথা তো মনে নাই। আমরা সবাই একসাথে জড়িত ছিলাম। আর উনি এত সংগঠন প্রিয় মানুষ ছিলেন, জাদুকর আলাদিন, উনি এত সংগঠন প্রিয় মানুষ ছিলেন। আমাকে উনি বলছেন যে দেখেন আবির সাহেব, আমাদের জীবনটা তো, প্রত্যেকটা মানুষের জীবনই একটা লিমিটেড টাইম নিয়ে আমরা আসছি। এই যে আমাদের যে বিদ্যাটা, আমাদের যে অর্জনটা, এটা যদি আমরা ছড়িয়ে না দিই, আমরা যদি এটা কাউকে না কাউকে যদি শিখিয়ে না যাই, তাহলে এটা কিন্তু ওই আমরা যাওয়ার সাথে সাথে এটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা কেউ জানবে না। আমাদের আমরা সংগঠন থেকে আলাদিনদার এবং আমাদের ইচ্ছা ছিল আমরা কিছু ভালো ম্যাজিশিয়ান এখান থেকে আমরা বের করবো। এটা আমার মূল উদ্দেশ্য ছিল এটাই, যে সংগঠন করে যে সংগঠন যে কিছু ভালো ম্যাজিশিয়ান যদি তৈরি না হয় তাহলে কিন্তু হবে না। এখানে আমার মনে হয় যে এখানে আলাদিন ভাইয়ের একটা বড় সাফল্য, যে উনি যে সংগঠন বানিয়েছেন শুধু তা না, আমি জানি যে এখনকার অনেক জাদুকর, চিরাঙের অসীম ভাই, এছাড়া আসলে অনেকের নাম মনে হয়, তারপর মাইনুল আছেন, জাহাঙ্গীর ভাই, মাইনুল, তারপরে বর্তমানে ইকবাল চৌধুরী আছে, তারপর আছে রাজীব বসাক, এরা তো জড়িত ছিল তখন। এবং উনি একটা চট্টগ্রামের জাদুকরদের মধ্যে কি সম্ভবত একটা হাত সাফের একটা প্র্যাকটিস উনি তৈরি করে গিয়েছিলেন, যেটা এখন অনেকেই ডেফিনেটলি। এটার কারণ কি, আমি এই জায়গার মধ্যে একটা শেয়ার করি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়।
জাদুঘর আলাদিন আমাদের কার্যকরী পরিষদের মিটিং হলো। আহ উনি মিটিং এ আমাদের বললেন যে আমাকে বললেন যে হাবিব সাহেব, একটা জিনিস আমরা পাশ করে দিতে চাই, এখান থেকে পাশ করবো আমরা, একটা রেজলিউশন করবো। যে কি রেজলিউশন? প্রতি মাসে আমরা একটা করে মিটিং করব। এই মিটিং এর মধ্যে উপস্থিত যারা যারা থাকবে বাধ্যতামূলক তাদেরকে ম্যাজিক দেখাতে হবে, বাধ্যতামূলক, মাস্ট দেখাইতেই হবে। যদি তারা ম্যাজিক না দেখায়, পরপর 3 বার যদি তারা ম্যাজিক দেখাতে বাধ্য হয়, 3 মিটিং এ যদি ম্যাজিক দেখাতে বাধ্য হয়, তাহলে আমরা এক্সপ্রেশন কল করবো এবং কেন তুমি এটা পারতেছো না, তাদেরকে শোকজ করবো, আমরা জিজ্ঞেস করবো, মানে চার্জ করবো। এরকম একটা এরকম একটা বিষয় ছিল আর কি। তো যা হোক, আমি বললাম যে এটা কেন করবেন? যে বললো যে উনি যে কথাটা বললো আসলে ভালো, মানে ভালো মন থেকে কিন্তু ভালো আউটপুটই আসে, ভালো চিন্তা থেকে কিন্তু ভালো ভালো আউটপুট আসে। উনি আমাকে বললেন যে হাবিব সাহেব, এই যে একটা মানুষের উপরে যখন আমরা এই চিন্তাটা চাপিয়ে দেব যে 1 মাস পরে আমাকে একটা ম্যাজিক দেখাতে, সে ভাববে যে আগামী মিটিংটা কবে, 15 দিন আছে, 10 দিন আছে, এরকম আস্তে আস্তে সময়টা কমে আসবে, তার মাথায় একটু চাপ বাড়বে। এই যে সে ভাবতেছে, প্রতিনিয়ত সে ভাবতেছে আমি কি দেখাবো, কি করব, কি দেখাবো, এই যে মানসিকতাটা, এই যে জাদুটাকে সবসময় মাথায় যে সে লালন করতেছে, এই সেন্সটাই তাকে একদিন একটা জায়গায় পৌঁছে দিবে এবং সে একজন ভালো ম্যাজিশিয়ান হবে। আর সাংঘাতিক একটা থিঙ্কিং তার এটা, আমি মনে করি এটা সাংঘাতিক একটা বিষয়টা। উনি এই বিষয়টা জাদুঘর পরিষদে কিন্তু এটা সেট আপ করলেন, জাদু উন্নয়ন পরিষদে কিন্তু এই জিনিসটা করলেন। এবং আমরা ওই দিন জেনারেলি মিটিং এ ওই দিন আমরা তেমন কথাবার্তা বলতাম না, আমরা আগে চলে যেতাম। সাধারণ সদস্যরা আসতো একটু পরে, ওদের টাইমে আমরা আগে 1 ঘন্টা আগে যেতাম। আমরা কার্যকরী পরিষদে যারা ছিলাম তারা কথাবার্তা বলে রেজুলেশনটা শুধু আমরা সাধারণ সদস্যদেরকে শোনায় তাদের থেকে অ্যাপ্রুভ নিয়ে নিতাম, শোনাতাম, আর শুরু হতো ম্যাজিক, প্রত্যেকটা জায়গার মধ্যে ম্যাজিক। আর উনি জাদুঘর আলাদিন যদি কারো কোনো ভুল থাকে তাৎক্ষণিকভাবে কিন্তু উনি কিছু বলেন নাই। পরবর্তীতে ডাকাই নিয়ে, তখন যখন দেখাইছে তখন কিছু বলে নাই, পরবর্তী ডাকাই নিয়ে যে তুমি যে বললো যে ম্যাজিকটা দেখাইলে অনেক অনেক ভালো ম্যাজিক, তুমি এইভাবে যদি করো তাহলে একটু ভালো। এই যে দিক নির্দেশনাটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মানুষের জন্য। এরকম এই পর্যায়ের একজন গুরু থেকে তার একটা প্রদর্শন দেখে তারপরে এখান থেকে একটা সাজেশন নেওয়া, এটা কিন্তু খুব ওনার লেভেল থেকে একটা সাজেশন আসা, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি একজন সাধারণ সদস্য। এখানে এই জন্যই কিন্তু এখন তো আপনি অনেক নজির ভাইয়ের থেকে কিছু ম্যাজিক সম্পর্কে জানলেন, চাঁদ ভাইয়ের সাথে আলোচনা করলেন, আলাদিন ভাইয়ের সংস্পর্শে আসলেন, আরো অনেক জাদুকরকে চিনলেন। এই প্রক্রিয়ার মধ্যে আপনি কি অন্য কোনো ম্যাজিক শিখেছিলেন? আপনি কি এরপর আর কোন প্রফেশনাল শো করেছিলেন এর মধ্যে? আর আপনার না, এর মধ্যে আমার প্রফেশনাল শো করা তেমন করে হয় না, আমি সময় পাইনি আসলে। আমার প্র্যাকটিস কিন্তু চলতো তখন তাসের ম্যাজিক বেশি করতাম, বুঝছেন, তুকুর হাত সাফাইয়ের ম্যাজিক একবারে অন্যরকম। খুব প্র্যাকটিস করতাম, মানে এত প্র্যাকটিস করতাম, তাসের ম্যাজিক, কয়েনের ম্যাজিক, তারপরে বলের ম্যাজিক, কড়ি দিয়ে ম্যাজিক, বিভিন্ন কিছু দিয়ে প্র্যাকটিস করতাম। শামুক আছে, শামুক দিয়ে ম্যাজিক, সিম্বলের ম্যাজিক, রুমালের ম্যাজিক, রিং এর ম্যাজিক, এগুলি করতাম। সাইট অফ হ্যান্ড রিলেটেড হাসাফের যতগুলো বেসিক ম্যাজিক আছে এগুলি করতাম। করি, এই সবগুলোরই আপনার যে ফাউন্ডেশনটা, আপনার প্রাথমিক শিক্ষাটা তখন ওইদিকেই জোর ছিল, প্রফেশন করা হয়নি, কিন্তু ওটা আপনার সব দিকে হাসাফের প্রত্যেকটা বড় প্রত্যেকটা ম্যাজিক আপনার শেখা হচ্ছিল। হ্যাঁ, আমি হাত চাপাই যদি না থাকতো সেই ম্যাজিকটাই কেন জানি আমার ভালো লাগতো না, তো সেটা আমার ভালো লাগতো না যে হাত চাপাই না, এখানে কি শিখার আছে। যা হোক, আমরা তো ওইখানে আরেকটা জিনিস না আস্তে আস্তে প্রসঙ্গক্রমে আসছি।
নজির ভাই সবসময় যে কথা বলতেন, প্রতিদিন শুধুমাত্র কবির ভাইয়ের কথা বলতেন, কবির ভাইয়ের কথা বলতেন। একদিন ওনার সাথে কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না। কবির ভাইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, হাই ভাই, আমরা কবির ভাইয়ের ব্যাপারটা আসছি। তার জি। আগে জাদু, ওই যে আপনাদের ক্লাবটা করলেন, দুইটা হ্যাঁ, প্রশ্ন। এক হচ্ছে, আপনারা কি ক্লাব থেকে কোনো পাবলিক শো করেছিলেন? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনি ক্লাবের মিটিং গুলোতে কি কি ম্যাজিক করতেন? কার্ডের ওই আমি তাসের ম্যাজিক বেশি করতাম। তাসের ম্যাজিক আমি বেশি করতাম। হ্যাঁ, এটা তাসের। আরেকটা জিনিস, ভাই ভাই, যে কোনো আপনার কি ক্লাব থেকে কোনো পাবলিক শো করেছিলেন এই সময়? কিন্তু ওই সময় তো আহ, জাদুকরদের সংখ্যা অনেক কম, এতগুলো জাদুকর একসাথে। না না না, তখন তো তেমন পাবলিক শো হয় নাই। আচ্ছা, পাবলিক শো আমি তাহলে থাকাকালীন অবস্থা। একটা মোটামুটি ম্যাজিশিয়ানস ক্লাব ছিল আসলে, মানে হুম হুম পাবলিক হুম শো হুম। করা থেকে নিজেদের উন্নত করতে এবং নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করার দিকে বেশি নজর ছিল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরপর হ্যাঁ। ভাই, এটার পর মনে হয় আপনি কি ঢাকাতে ট্রান্সফার না, হন? ঢাকা ট্রান্সফার হয়েছি তো আমি। আহ, ঢাকা ট্রান্সফার হয়েছি 93-তে মনে হয় ঢাকা ট্রান্সফার হয়েছে। তো এর এর আগের মধ্যে কথা বলতেছি। এর আগে আপনার হঠাৎ আহ, ওই চাঁদ ভাই একটা পত্রিকা আর অংশ কেটে এনে বলতেছে যে ওই এরকম তো ওই ওইখানে কবির ভাইয়ের ঠিকানা লেখা ছিল। ওই আপনার ঠিকানা লেখা ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে, এখানে 10 সার্কুলার রুট, এটা লেখা ছিল। এই পত্রিকা থেকে এটা পাওয়ার পরে এটা এনে বিকালে, তখন আমি আর নজির ভাই কথা বলতেছি জাউতলা। এই সময় কবির ভাই, চাঁদ ভাই আমাদেরকে বললেন যে নজির ভাই কি খাওয়াবেন বলেন। এখন চিন্তা করলাম যে কি খাওয়াবেন, কি কি ব্যাপার, কি কি ব্যাপার, নতুন কোনো ম্যাজিক পাইছেন নাকি? নতুন কিন্তু ম্যাজিক পেলে, তখন তো ম্যাজিক পাওয়াটা খুব কঠিন ছিল। একটা তাসের ম্যাজিক পাওয়ার জন্য কত ঘোরাঘুরি করছি। এমন আছে নজির ভাইয়ের পেছনে বা বিভিন্ন জায়গায়, যেখানে এক সপ্তাহ ঘোরাফেরা করছি, সহজে ম্যাজিক দিতেন না। একটা ম্যাজিক কমপ্লিট হলে, একটা ম্যাজিক ভালো করে শেখার পরে, দেখানোর পর তারপর আরেকটা ম্যাজিক দিতেন। এইভাবেই কিন্তু আমাদের ম্যাজিকের চর্চা হয়েছে। যাই হোক, চাঁদ ভাই যখন এই কথা বললেন যে একটা কি খাওয়াবেন বলেন, একটা একটা চমক সবাই আমরাই করছি। কিছুক্ষণ পর একটা পত্রিকার একটা পৃষ্ঠা বের করে দিলেন। বললো যে এই যে দেখেন, এটা আর ঠিকানা, পরিবারের ঠিকানা এটা। যা হোক, উনি তখন নজির ভাই আমাকে একটা চিঠি লিখে দিলেন যে আমি ওই বাড়িতে যখন আসি, ময়মনসিংহে যখন যাই চিটাগাং থেকে, মাসে অন্তত একবার তো যাওয়াই লাগে। তারপর আমি ঢাকা হয়ে যেতাম, ঢাকা কমলাপুর হয়ে তারপরে ওইখান থেকে নেমে তারপর ট্রেন বা বাসে করে যেতাম। যা হোক, ওই চিঠিটা নিয়ে আমি আহ, ওই বাংলাদেশ ব্যাংকের সামনে, ওইখানে খোঁজ করতে করতে ওইখানে বাংলাদেশ স্টিলস নামে একটা একটা কারখানা, ওইখানে গেলাম। যাওয়ার পরে সামনে একজন লোক কাজ করতেছে, আমি জিজ্ঞেস করলাম যে উলফাত কবির সাহেব কি আছেন? হ্যাঁ, এই ভিতরে যান, এই রুমে। মানে কাচের একটা মানে হাফ পার্টিশন ভিতরে। আহ, একজন লোক বসে আছেন, কালো একটা প্যান্ট পরে, লম্বা লোক বসে আছেন। ওনাকে যে সালাম দিয়ে বললাম যে আমি চিটাং থেকে আসছি, নজির ভাই আমাকে এই চিঠিটা দিয়ে পাঠাচ্ছেন, আপনি কি উলফাত কবির সাহেব? উনি বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিঠিটা নিয়ে তারপর উনি প্রথম কথাটা বললেন, নজির বেঁচে আছে। এই কথা বলে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। মানে কত একটা আকুতিপূর্ণ যে চাওয়া ওনার, আমি এখনো ওই জায়গাটা, ওই চাওয়া, ওনার চাওয়াটা কিন্তু আমি এখনো বুঝতে পারি। নজির এখনো বেঁচে আছে। উনি আমাকে এই কথাটা জিজ্ঞেস করেন, বলেন হ্যাঁ নজির ভাই বেঁচে আছে। হ্যাঁ। ওই স্বাধীনতার পর আর ওনার সাথে দেখা নেই, নজির ভাইয়ের সাথে এই কবির ভাই আর দেখা নাই।
তখন এই এই চিঠিটা দেওয়ার পরে তারপর আমার সাথে ম্যাজিকের আলোচনা হয়। এই এরপর থেকে কিন্তু নজির ভাইয়ের কাছে যেভাবে আমরা ম্যাজিক শিখছি, এই কবির ভাইয়ের কাছেও কিন্তু ঠিক এভাবে আমি আসা যাওয়ার পথে হয়তো নজির ভাইকে আমি সেখানে সবসময় পাইছি। জি, সবসময় পাইছি ওখানে। পরবর্তীতে আমি কিন্তু কবির ভাইয়ের কাছে ম্যাজিক শিখা, ওনার কাছে যাই, মাঝে মধ্যে যাই। ইভেন কি অনেক সময় রাত্রে ওইখানে ওনার বাসায় থাকি, ওইখানেই খাওয়া দাওয়া হয়, ওইখানে থাকি। উনি আমাকে ম্যাজিক দেখান। তখন উনি হাত চাপায়ের ম্যাজিক, প্রচুর হাত চাপায়ের ম্যাজিক উনি করতেন। উনি কাপস এন্ড বক্স করতেন, চক কাপ করতেন। এই সমস্ত ম্যাজিকের ওনার কোনো, আমি হাত চাপায়ের ম্যাজিক ওনার কাছে বেশি বেশি দেখছি। যাই হোক, এটা 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 সময় ওনার তো বাসাটা তখন। হ্যাঁ, বলেন। কবির ভাই বাংলাদেশে বেশ তখন নাম করেছেন। এখন যদিও জাদুর অবস্থা বাংলাদেশে অতটা ভালো না, ওই সময় তো বেশ ভালো ছিল এবং কবির ভাই বেশ পরিচিত নাম ছিল ওই সময়। হ্যাঁ, এখন হ্যাঁ, যদিও এবং জুয়েল ভাইয়ের পরেই তো ওনার নাম ডাক ছিলেন ওই সময়। এখানে আরেকটা ব্যাপার, ওই সময় কি আপনি শো করা শুরু করেছিলেন? না, আমি ওখানে তখনও আমার শোটা হয় না, আমি বলতেছি আপনাকে। তারপর আমি আহ, তারপর আমি চলে আসলাম, ট্রান্সফার হয়ে ময়মনসিংহ ট্রান্সফার হয়ে চলে আসলাম। ট্রান্সফার হওয়ার পর তারপরে আমার চাকরিটা হয়ে গেল শিফটিং, শিফটিং ডিউটি হয়ে গেল। এখানে আসার পরে শিফটিং ডিউটি হলো। কখনো সকাল করি, কখনো দুপুর, কখনো রাত। ওই রাত যখন ডিউটি করি তখন সারাটা দিন বসা। চিন্তা করলাম কি করব। এই তখন কিছু কিছু চাকরির অবসরে ফাঁকে ফাঁকে কিছু কিছু বিভিন্ন জায়গায় কিছু কিছু করেছি। স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় বার্থডে বিভিন্ন ক্লাবে, এই বিভিন্ন জায়গায় কিছু হয়েছে। মাঝে মধ্যে কিছু করেছি আর কি। আহ, আসলে তখনই আমার প্রফেশনাল শোই গেলে ছিল এগুলো। আহ, আর এর মধ্যেই কবির ভাই এর সাথে আমার, ওনার সাথে যখন আমার হয়, উনি আমাকে বলছিলেন যে হাবিব, তুমি তো রেলওয়েতে চাকরি করো, রেলওয়ের চাকরির সুবাদে তুমি বিভিন্ন জায়গায় কিন্তু তোমার যাওয়া আসা হয়, তোমার আসা যাওয়া হয়। এক সময় কিন্তু ট্রেনেও ম্যাজিক দেখাতো। এখন তোমাদের ট্রেনে ম্যাজিক দেখায় কিনা জানি না, না তেমন। এখন কিন্তু ওইভাবে ট্রেন নাই। আগে আমরাও দেখছি, ট্রেনে ম্যাজিক দেখেছি। আহ, তুমি বিভিন্ন জায়গায় দেখি তো যাও, স্টেশনের আশেপাশে, ইয়ার্ডে, খালি পরিত্যক্ত জায়গায় অনেক সময় অনেক ম্যাজিশিয়ান বা ফুটপাতের ক্যানভাসার যারা আছে, তারা কিন্তু অনেক ভালো ভালো ম্যাজিক দেয়। ইচ্ছা করলে এই ম্যাজিক গুলি আমাদের আমাদের কিন্তু অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি, এই 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 ম্যাজিক গুলি যদি তুমি সংগ্রহ করো, যদি তোমার সুযোগ থাকে, তুমি কিন্তু এই ম্যাজিক গুলি সংগ্রহ করতে পারো। কারণ এটা আমাদের হারিয়ে যাওয়া সম্পদ। তুমি যদি এগুলি সংগ্রহ করো, তাহলে তোমার একটা আমাদের দেশের হারিয়ে যাওয়া সম্পদ সংগ্রহ হবে। আমি চিন্তা করলাম যে আমার তো জানা প্রয়োজন কি আমাদের দেশে কি ছিল। উনি যখন এত করে, উনি একজন একজন অনেক বড় মানের একজন ম্যাজিশিয়ান। আর ওনার কথা আমি এত বেশি বিশ্বাস করতাম। উনি যেটা বলতেন ওইটি আমি একেবারে আমার জীবনের সাথে আমি সাথে সাথে এন্ট্রি করে নিতাম, যে উনি বলেছেন। এর থেকে এর ভুল না, এতে এতে এইটা খাঁটি কথা, একেবারে খাঁটি কথা। ওনার কথাগুলি আমার জীবনের প্রতিটা জিনিস। তারপর আমি ওই যখনই কোনো ম্যাজিক দেখতাম, সাথে সাথেই সাথে কিন্তু ওনাকে আমি আবার ফোন করে জানাইতাম, দাদা আজকে তো এই ম্যাজিকটা দেখতাম, এইটা 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 এইভাবে করছে। এখানে এবার কয়েকটা মানে প্রশ্ন এই করছে। জি, জি, এই কয়েকটা সব সময়। একটা বলেন। একটা ব্যাপার হচ্ছে হাবিব ভাই, যে এক সময় আপনি যে প্রথম দিকে শো করলেন, হ্যাঁ, এখন তো এটা তো আর মেসের কোন একটা ঘরের বা কোন একটা বাসায় না, এখন আপনি না না স্কুল না, শো, যেটা একটা প্রফেশনাল শো শুরু হ্যাঁ হ্যাঁ, করেছেন। এই জি, সময় আপনি কি কি ম্যাজিক দেখাতেন, আর আপনার কি প্রথম শোর অভিজ্ঞতাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে আছে। ওটা যদি একটু বলতেন। প্রথম শুতে আমার ছিল, আমার তেমন বেশি কোনো খেলা ছিল না। আহ, আমি সাধারণ কিছু খেলা দিয়ে প্রথম শুরু করি। এর মধ্যে ছিল আহ, আমার রোপেন রিং ছিল, রোপেন রিং, বিলিয়ার্ড বল, তারপরে ছিল স্কোয়ার এন্ড সার্কেল,
আরেকটা ওই যে বন্ধন মুক্ত, যেটা আমরা বলি বন্ধন মুক্ত, দুটো রশি দিয়ে বেঁধে তারপরে খুলে ফেলা, এটা। তারপরে ছিল ও ও রশি কাটা। নজির ভাই আমাকে রশি কাটার খেলাটাও শিখিয়েছিলেন। এই রশি কাটা খেলার পরবর্তীতে আমি আমার শুটে এটা নিয়ে আসছিলাম, রশি কাটা। আর ওই যে আপনার ওই রুমালের রুমালের মাথায় গিরো দিয়ে যে খুলে ফেলা, এটা তিনটা রুমালে, তিনটা ছয়টা রুমালের একটা রুটিন। তিনটা রুমাল দেখানো হয় খালি। আহ, এটা সেন্থেটিক সিল্ক। সিম্প্যাথেটিক সেন্থেটিক সিল্ক এই ম্যাজিকটা। তো এই কয়েকটা ম্যাজিক দেখাই তো চলে যায়, প্রায় 40 মিনিট 45 মিনিট চলে যায়। এই প্রসঙ্গে আরেকটা বলি, এ সময় তো বেশ কিছু পেশাদার জাদুকররা স্কুল শো করতেন। হ্যাঁ আপনি যেহেতু অনেক জায়গাতে ঘুরেছেন, আপনার কি তাদের, আমি জানি আপনাদের তাদের বেশ কয়েকজনকে আপনার দেখার অভিজ্ঞতা হয়েছে, যেমন লোদি ব্রাদার্স, পাকিস্তানি লোদি ব্রাদার্স। তা আপনার কি, এবং এই জাদুকরগুলো যেহেতু ওনাদের জীবিকাই ছিল জাদু, হুম আপনার আমার যেমন আসল পেশা হয়তো আরেকটা, এবং আমরা যদিও পেশাদার ভাবে জাদু করি, কিন্তু আমরা ওই, এটা আমাদের মূল পেশা না। উলফাত ভাই যেমন আচ্ছা একজন আচ্ছা। পেশাদার জাদুকর, তো ওনাদের ব্যাপারগুলো কি আপনার একটু মনে আছে, লোদি ব্রাদার্স বা এদের এরকম? আর আপনি হয়তো সেই সাথে যেমন সিরাজগঞ্জ একজন ম্যাজিশিয়ান ছিলেন, সার্কাসে ম্যাজিক দেখাতেন, এরকম জাদুকরদের সাথে কি আপনার পরিচয় হয়েছিল, বা আপনি তাদের আমার, জাদু? হ্যাঁ, আরেকজন ম্যাজিশিয়ান ছিলেন আমাদের রেলওয়েতে। উনি রেলওয়েতে চাকরি করতেন। আমাদের রেলওয়ের ওয়েলফেয়ার অফিসার ছিলেন একজন ম্যাজিশিয়ান, পেশাদার। ব্রিটিশ সরকার রেলওয়েতে একটা মাত্র পোস্ট ছিল, ম্যাজিশিয়ানদের একটা পোস্ট ছিল, এটা ওয়েলফেয়ার ইন্সপেক্টর ম্যাজিশিয়ান। এই গাফারদি ওনার নাম ছিল, আব্দুল গফুর, কিন্তু ওনাকে ম্যাজিকের উনি গাফফার দি গ্রেট নামে ওনাকে সবাই চিনতেন। এই গাফফার দি গ্রেট রেলওয়ের বিভিন্ন অনুষ্ঠানে উনি ম্যাজিক শো করতেন, এবং অবসরে চাকরির পাশাপাশি যখন অবসরে উনি পেশাদার শো করতেন। এই গাফফার দি গ্রেট উনি, ওনারও ম্যাজিক, ওনার সাথে আমার বেশ সম্পর্ক, পরবর্তীতে ওনার সাথেও সম্পর্ক হয়। ওনারও শো আমি দেখেছি। ওনারও বেশ ভালো শো, স্লাইট অফ পেন্টের মানুষ। উনি একবার পাকা পাকা একজন মানুষ, নিঃসন্দেহে পাকা একজন মানুষ। উনি মানুষকে মানে সাধারণ জিনিস দিয়ে মানে কিভাবে এন্টারটেইন করা যায় এই জিনিসটা, এটাতে উনি সিদ্ধহস্ত ছিলেন। অনেক ভালো একজন মানুষ ছিলেন। যাই হোক, পরবর্তীতে উনি রেডিওতে রিটায়ার হইলেন। পরবর্তী ভদ্রলোক মারা গেছেন, তারপরে তার ছেলের সাথে আমার একবার আলাপ হয়েছিল, এরপরে আর যোগাযোগ নাই আর কি। আচ্ছা, এখানে গাফার দি গ্রেট ছাড়া অন্য কারোর জাদু সম্পর্কে আপনার মনে আছে? যেমন লোদি ব্রাদার্স, আমি সেরকম হ্যাঁ, আরো। ওনাদের কথা শুনেছি। নদীর ভাইয়ের কাছে শুনেছি, তারপর ওই ভাই তো অনেক বলছেন। ওনারা তো একবারে এত বেশি প্রফেশনাল ছিল, চিটাঙের এমন কোন জায়গা নাই যে ওনারা ম্যাজিক শো করে নাই। আপনার কি ওনারা মানে জাদু জিপিএ দেখার, থেকে আরম্ভ করে স্কুল, অফিস অফিস বিভিন্ন জায়গার মধ্যে। আপনার কি ওদের জাদু দেখার, সরাসরি দেখার অভিজ্ঞতা হয়েছিল হয়তো? হ্যাঁ হয়েছিল, অল্প সময়ের জন্য হয়েছিল, দেখছিলাম অল্প সময়। আপনার কি মনে আছে কোথায় দেখেছিলেন? এটা দেখেছিলাম ইয়াতে, আপনার সর্দার বাহাদুর নগরে একটা স্কুলের ইয়াতে দেখেছি। আচ্ছা, আপনারটাই চলে আসে যে আপনার যে শিফটিং এর চাকরি, তখন যে জি অনেক সময় নাইট শিফটে কাজ করতে হয়, ডে শিফটে আপনি স্কুল ম্যাজিক করা শুরু করলেন, এবং আপনার পেশাদার জাদু জীবন তখন থেকে শুরু হলো, যে ম্যাজিক দিয়ে এটা, আপনার হ্যাঁ, টাকা। এটা শুরু হলো মূলত 94 95 দিক থেকে, 95 95 এর দিক থেকে শুরু। এখানে একটা জিনিস বলছি, আপনি ম্যাজিক তো হাই ফাই শিখেছেন তারও অনেক আগে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 78 থেকে ম্যাজিকের সাথে আমি মানে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় এই দিকে যাই না, কেউ শুনছে নাকি বা শুনলে কেয়ার করবে নাকি, কিন্তু একজন জাদুকর আসলে আমরা দেখি অনেক সময় মানুষ খুব তাড়াহুড়া করে, বিশেষ করে জি জাদুকরদের ক্ষেত্রে দেখা যায় যে আজকে শিখে কালকে স্টেজে দেওয়া যেতে চায়, এক আচ্ছা বছরের আচ্ছা। মধ্যে এই পৃথিবী
ইটিভি, এনটিভি, আর টিভি শুরু করে সব টিভির 1 নম্বর ম্যাজিশিয়ান হতে চায়, কিন্তু আসলে জাদু এমন একটা বিদ্যা যেটাতে আসলে সময় দিতে হয়। এবং আমার মনে হয়, আমি জানি না আপনি এটা এক হবেন নাকি, যে আমরা অনেক সময় বাচ্চাদের হাত দিয়ে ম্যাজিক দেখতে চাই, কিন্তু আসলে জাদু এত একটা সূক্ষ্ম বিদ্যা, যেটা আমার মনে হয় এটা বাচ্চাদের ওই মানসিক বৃদ্ধিটা তখনও হয় না। হুম, অনেকে হতে পারে, বাট আসলে আমার মনে হয় বেশিরভাগ ওই মানুষের ওই বয়সে মানসিক বৃদ্ধিটা হয় না একটা জাদু দেখানোর, ঠিক মতো দেখানোর। গানের ক্ষেত্রে সে হয়তো একটা ফলো করতে পারে, এই স্কেলে গেতে হবে, অনেকটা মুখস্থর মতো ব্যাপার। কিন্তু জাদুর যেখানে অনেক সূক্ষ্ম ব্যাপার, অনেক সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। আপনি কি এই ব্যাপারে কি মনে করেন? আসলে কি না এটা ঠিক, আরো ঠিক ওই আসলে। একটা ম্যাজিক ভালো করে দেখানোর মানসিক বৃদ্ধিটা হয়? আপনি খুব বা ভালো এত একটা প্রশ্ন তাড়াহুড়া করেছেন করে সবাই এই ভাস্কর, ম্যাজিকটা দেখাতে? আপনি আপনার ভালো একটা প্রশ্ন করেছেন যে অডিয়েন্সের সামনে ম্যাজিক দেখানোর অভিজ্ঞতাটা একটু আলাদা। কারণ অডিয়েন্সকে আপনাকে ধরে রাখতে হবে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে, তাকে ধরে রাখতে হবে। কারণ আপনার ম্যাজিক ভাই, ম্যাজিক যদি ভালো না আমাদের হয়। প্রশ্নটা ছিল, আমি আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস করছি যে অনেকেই দেখা যায় বাচ্চা বয়সে ম্যাজিক শুরু করে এবং খুব তাড়াতাড়ি স্টেজে চলে যায়। আচ্ছা অনেকে আচ্ছা বড় আচ্ছা, হ্যাঁ বয়সে খুব তাড়াতাড়ি স্টেজে চলে যাওয়ার চেষ্টা করে ম্যাজিক শিখেই, ওর মনে করে সিক্রেটটা জানলে আমি জাদুকর হয়ে গেলাম। আবার একই সাথে অনেকে শিশু জাদুকর বানাতে বেশি আগ্রহী থাকে। হুম, জি জি জি, আপনি তো ওই ব্যাপারে আপনি সঠিক কি কথা। মনে করেন, আসলে কি একজন জাদুকরের মানসিক বৃদ্ধি খুব তাড়াতাড়ি সম্ভব? সে কি শিশু বয়সে একটা জাদু দেখাতে আসলে প্রপারলি দেখাতে এক্সপার্ট হতে পারে? আর এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে এই যে তাড়াহুড়া করে বড় জাদুকর হওয়ার জন্য বা জাদুকরে স্টেজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে, হুম, এটা আপনার কি মনে হয় আসলে কি এটা সম্ভব? না আমি এই জায়গায় একটু আমি জবাব দিই। আমরা আমি গান দিয়েই বলি, গানের কথাই বলি। আপনি অনেকে আমাদের দেশে এই গানের বিষয়ে অনেকে আমার বাচ্চাদেরকে একটা ওই ওই, গানের টিচার রেখে বলি যে একটা অমুক দিন তোর একটা অনুষ্ঠান আছে, আপনি আহ, আহ, আপনি উস্তাদ, আপনি একটা গান তাড়াতাড়ি করে তুলে দেন। তো যা হোক, কোনো মতে হারমোনিয়াম দিয়ে কোনো মতে ওই রিড গুলি মুখস্থ করে টিপি 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 টিপে ওই কোনো মতে একটা গান কিন্তু স্টেজে গেয়ে চলে আসলো। এই যে যে গাওয়াটা গাইলো, এই গাওয়াটা আরেকজন শিল্পীর গাওয়া। গান শিখে, সারগাম চর্চা করে, লয় তাল মাত্রা এগুলি শিখে একজন শিল্পী যখন গাবে, দুইটার মধ্যে তো অনেক অনেক পার্থক্য আছে বই কি। ম্যাজিকের মধ্যে এরকম একজন মানুষ, একজন জাদু শিল্পী দীর্ঘদিন যাবৎ চর্চার পর, দীর্ঘদিন প্র্যাকটিসের পর, দীর্ঘদিন এই তার মাথায় এই বিষয়টা লালন করার পর, তার মাথায় কিন্তু এই বিষয়টা, তার ম্যাজিকের রুটিনটা, এটা কিন্তু একটা সেট আপ হয়ে যায়। তার অবর্তমানেও এই জিনিসটা বেরিয়ে আসে। যেমন আমি আমার জীবনে একটা উদাহরণ দিই। আমি কিছুদিন আগে একটা তাসের ম্যাজিক করব, এত ভালো একটা তাসের ম্যাজিক, চারটা টাক্কা একটা একটা করে ঝাঁকি দিলে উঠে উল্টে যায়। এটা কোনোভাবে মিলাইতে পারছে না, কিভাবে আমার মাথায় আসে না। চিন্তা করলাম এই হাত দিয়ে ধরে ধরে আবার কি, যখন একটা করতেছি তখন দেখি যে হাতের মধ্যে হাত আমাকে বলে দিচ্ছে যে এই যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। কিন্তু আমার আমার এই যে যে আমি যে করতে করতে যে একটা বিষয় আমার হাতে চলে আসছিল, দেখি যে একটা 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 না, এটা কোনটা কোনটা ঘুরবে ওইভাবে, কোনটার পরে কোনটা ডবল কি করতে হবে, এটা এই অটোমেটিকলি হাতে আমাকে বলে দিচ্ছে। কিন্তু আমার আমার কিন্তু ওইভাবে মনে নেই। তো আসলে ম্যাজিকের মধ্যে আমরা যখন এমনি ঘরে প্র্যাকটিস করব, তখন কিন্তু প্র্যাকটিসটা যদি ভালো করি, কিন্তু মঞ্চে কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের থাকবে না। মঞ্চের যে মানুষের দখল, মঞ্চের যে একটা প্রেশার আছে, মঞ্চের একটা প্রেশার আছে। মঞ্চটা কিন্তু সাধারণ জায়গা না। মঞ্চটা একটা প্রেশারের জায়গা, একটা জাতাকল কিন্তু। এইটাকে, এটা দৃঢ় স্বস্তিকে আপনার অভিজ্ঞতা দিয়ে
আপনার মানসিকতা দিয়ে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনাদের কর্ম দিয়ে, আপনার স্লাইড অফ হ্যান্ড দিয়ে, আপনার কোরিওগ্রাফি দিয়ে, আপনার নির্দেশন দিয়ে, আপনার উপস্থাপনা দিয়ে দর্শককে সুন্দরভাবে আপনি এন্টারটেইন করেন। এইগুলি যদি আপনি করেন তাহলে তাহলে কিন্তু দর্শক আপনাকে নিবে এবং আপনি আর টিকে থাকবেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা আসলে অনেক কিছু মিলে একটা প্রদর্শন। হ্যাঁ, রাইট রাইট, এটা অনেক আসলে কিছু মিলে একটা আমি তাড়াহুড়া করে না, হয় না। এটা তাড়াহুড়া করা হয় না। তাড়াহুড়া করলে ওই যে ওই যে গান গেল, একটা রিড টিপে যে একটা শিল্পী গান গেল যেরকম, ওরকম একটা কিছু একটা দুইটা গেল তারপরে পড়ে যাবে, থাকবে না। টিকে থাকতে হলে আপনার ঠিক ওইভাবে মানসিক মানে আপনার মাথার মধ্যে নিতে হবে, পুরো বিষয়টা মাথার মধ্যে নিতে হবে। আর আমার মনে হয় এটার সাথে অনেকগুলো জিনিস জড়িত জাদুর সাথে, মানে দর্শক একটা জিনিস দেখছে কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে। একজন জাদুকরের নিজের স্ক্রিপ্ট লিখতে হয়, তাকে হয়তো একটা অ্যাক্টের কিসের পরে কি করে সাজাতে হয়, কি হয়তো মুখস্থ করে আরেকজনটা করে ফেলতে পারে, কিন্তু এগুলো বানাতে যে অভিজ্ঞতাটা লাগে এটা আসলে এই মানসিক বৃদ্ধিটা আস্তে আস্তে হয়, এটা হঠাৎ করে মানুষের আসে না। না আসলে ভাস্কর, এখানে একটা জিনিস আমার জীবনের অভিজ্ঞতার একটা জিনিস, যেহেতু অভিজ্ঞতার কথাই এখানে আসছে, আমরা আমরা যখন একটা ম্যাজিক দেখি তখন আমাদের দেখাটা হয় কি জানেন, 40 ভাগ আমরা চোখে দেখি আর 60 ভাগ দেখি, 60 ভাগ দেখি আমরা মন দিই। এখন আপনি যদি 40কে আপনি যদি ধরে রাখেন তাহলে আপনার 60 ভাগ কিন্তু অভুক্ত থেকে যাবে, অভুক্ত থেকে যাবে, তাই না? 60 ভাগের যে একটা সমর্থন, অর্থাৎ মানসিক সমর্থন, এটা কিন্তু আপনার আসবে। কাজেই এই 60 ভাগ কিন্তু কম না, একটা বড় জায়গা। 60 ভাগটা একটা বড় জায়গা, এই জায়গাটাকে আপনি হেলাফেলা করতে পারেন। কাজেই এই যে মনের যে দেখাটা, মনের যে বিষয়টা, এটাকে আপনাকে অ্যাচিভমেন্ট করতে হবে দর্শকদের সাথে। যে হ্যাঁ আমরা আপনি আসলে গল্পে চলে যাই ভাই, আমরা দিকে আসলে সময় একটু কম, অলরেডি 1 ঘন্টা 7 মিনিট হয়ে যাচ্ছে, আমরা হয়তো আর 10 মিনিটের মধ্যে শেষ করব। তো এই সময় হ্যাঁ স্কুল শো গুলো শুরু করলেন, জি 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 এর সাথে উলফাত ভাইয়ের বিশেষত উলফাত ভাই যেহেতু বলেছিলেন যে আমাদের দেশীয় যেসব জাদু আছে, যেহেতু আপনি রেলওয়ে চাকরি করে অনেক জায়গায় যান, ওগুলো দেখার সুযোগ হয়, ওগুলো যেন আপনি সংগ্রহ করেন, আপনি ওগুলোর অভিজ্ঞতা যদি একটু বলতেন তাহলে আমরা ওগুলো শুনে হ্যাঁ, ওইটা তো পরে আমার আপনার সবসময়, এটা বাকিগুলো প্রতিনিয়ত আমাদের চলছিল, প্রতিনিয়ত কিন্তু চলছিল। আর আমি ওনার সাথে এই ফোনে প্রতিদিনই ফোনে যখনই আমি দেখতাম তখনই ফোন করে আমি বলতাম যে দাদা, আজকে কিন্তু এই ম্যাজিকটা আমি এরকম ভাবে দেখছি, একজন অমুক জায়গার একজন ভদ্রলোক এইভাবে দেখাইছে, এইভাবে বিভিন্ন ভাবে, বুঝছেন, আমি ওনার সাথে শেয়ার করতাম। আপনি যদি কিছু গল্পগুলো বলতেন, হ্যাঁ আমি জানি আপনার বেশ কিছু ইন্টারেস্টিং গল্প আছে, বিষয়টা ম্যাজিক, একটু আচ্ছা, যদি আমি বলতেন। আমি আপনাকে বলি, একবার একবার একজন ম্যাজিশিয়ান, আমি দেখাই আপনাকে, বলতো আমি দেখাই। উনি আহ, এই যে এরকম একটা ব্যাগ নিলেন, এরকম একটা ব্যাগ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাগ, এই খালি একটা ব্যাগ, কিছু নাই এটা মধ্যে, কিছু নেই, ব্যাগটা একেবারে খালি, একটা খালি ব্যাগ, এরকম একটা ব্যাগ নিলেন। যাক, আমি ফুটপাতের বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিই, এই জন্য ওনাদের যে আহ, আদলটা, মানে জিনিস ব্যবহারের যে বিষয়গুলি, ওইগুলি কিন্তু আমি তেমন চেঞ্জ করি না। হয়তো এটাকে অন্যরকম করলে আরেকটু সুন্দর হইতো, আমি ওইটা চেঞ্জ করি না, কারণ আমরা যেভাবে পাইছি এগুলি আমাদের দেশজ ম্যাজিক। এগুলির অবয়ব যদি চেঞ্জ হয় তাহলে ওই জিনিসটা অরিজিনেশনটা থাকবে না। অরিজিনেশন কাপসেন বলছে, মনে করেন যে কাপগুলির যে ডিজাইন আমি যদি অন্যরকম বানাই তাহলে ওইটা ওই 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 জিনিসটা আমাদের অতীতে মানে ঐতিহ্যটা থাকলো না। এই জন্য যে জিনিসগুলি আমি যেভাবে পাইছি চিন্তা করছি ওইভাবেই রাখার জন্য। কিন্তু উনি এরকম একটা ব্যাগ দেখাইলেন, কিছু নাই ব্যাগের মধ্যে, তারপর দেখালেন এরকম একটা রুমাল। এটা একটা ফুটপাথের ম্যাজিক, আমাদের ক্যানভাস আর আমাদের দেশে এই এরকম একটা রুমালটা দেখতে পাচ্ছেন, আপনারা খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন।
এইটাকে উনি খুব ভালো করে টেনে টেনে দেখেন, টেনে টেনে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর এটাকে উনি এইভাবে গিরো দিলেন, এখানে গিরো দিলেন, এই যে একটা গিরো, এটাকে এই আরেকটা গিরো দিল, এখানে আরেকটা গিরো দিল, এই গিরে এখানে এটা খোলার কোনো সুযোগ নেই। আর এইখানে আছে একটা সলিড, একটা একটা হাতের বালা, একটা বালা, হাতের বালা। পালাটা হয়তো দর্শক থাকলে এটা চেক করে আমি দেখাইতে পারতাম। পালাটা, এই বালাটাকে নিয়ে তখন ম্যাজিশিয়ান একজনকে ডাকে, ডাকার পরে চেক করা, এটাকে চেক করায়, চেক করার পরে তারপর সে কি করে এই দুইটাকে একসাথে দেয় এইভাবে, এটা নেয় এবং এটা নেয়, এটা নেওয়ার পরে এখানে এটার ভিতরে এই রিংটা, রুমালের যে একটা রিং দুইটা মাথা করলো, এইটা এবং ওই রিংটা দুইটা একসাথে দেয়। দেওয়ার পরে দর্শকে একজন ডেকে এটা ধরাই দেয়, ধরাই দেওয়ার পরে তারপরে বলে যে তুমি এখান থেকে এটা তুলো। যখন সে এটাকে এইভাবে তুলবে, এখানে যখন তুলে এখান থেকে এই গিরোটায় যে ইনটেক্ট আছে, ইনটেক্ট যখন তুলে তখন দেখা গেল যে এই যে এটার মধ্যে লেগে আছে, যে কমপ্লিট লেগে আছে, একেবারে কমপ্লিট লেগে আছে। আর এটা এখানে কিছু নেই, খালি একবার আমরা দেখাতে। খুবই সুন্দর হাবিব ভাই, অসাধারণ একটা জাদু, এবং এটা একটা দেশীয় জাদু, যেটা হ্যাঁ, এটা আমাদের দেশের জাদু, একবার দেশের জাদু। আমাদের দুই রকম জাদুকর আছে রাস্তায়, এক দল হচ্ছে বেদে, আর আরেক দল হচ্ছে যারা রাস্তায় যায় এবং প্রধানত ঔষধ দেখানো এসব কাজের সাথে জড়িত থাকেন। আমি কি ভুল বলছি হাবিব ভাই? আমার এই ব্যাপারে জ্ঞান অনেক কম। হ্যাঁ, বেদেরা আমাদের দেশের বেদেরা তো আমাদের ঐতিহ্য, আমাদের ম্যাজিকটা মানে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য বেদেদের যে অবদান, এটা অনস্বীকার্য। এটা এত বড় বেশি অবদান আর কেউ রাখতে পারে না। এখানে একটা প্রশ্ন ছিল হবে, এই জাদুটা কি আপনি বেদেদের হাত থেকে দেখেছেন? না 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 না, বেদেদের কাছে দেখতে আমি দেখছি। হ্যাঁ, এমনি ফুটপাতের মানে যারা ওষুধ বিক্রি করে, ক্যানভাসার, তাদের কাছে আপনি ক্যানভাসারদের তো এটাই তাদের জীবিকা, তো আপনি তাদের থেকে ওদের গোপনীয়তা রক্ষা করাটা ওদের দায়িত্ব বা ওদের কাজই, আপনি সিক্রেটটা কিভাবে নিতেন? কি ছলে বলে কৌশলে আপনি ওদের থেকে এটা নিতেন? এটা আমাদের যদি বলতেন। আসলে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস। আমি এই জিনিসটার কথাই বলি আপনাকে। এই জিনিসটা আজকে যে আপনাদেরকে দেখাইলাম, এটা তখন বিকালে বাজারের ব্যাগ নিয়ে, এটা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আমাদের এখানে একটা ওই জিআরপি মসজিদ আছে, মসজিদের পাশে একটা খালি জায়গা আছে, স্টেশনের উপর দিয়ে ভাবলাম যে এদিক দিয়ে স্টেশনের উপর দিয়ে বাজারে যায়, বাজারের ব্যাগটার সাথে। তারপর তখন দেখি যে ম্যাজিক দেখাচ্ছে, কিছু মানুষ জমায়েত এখানে, তখন দেখি যে ম্যাজিক দেখাচ্ছে। তারপর আমার কাছে এত ভালো লাগলো, প্রায় অনেকক্ষণ তারা ওষুধ বিভিন্ন কিছু বিক্রি করলো। আমি কিন্তু খেলাটা কিছুই তখন বুঝি নাই, আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়াইলাম যে এটা কি দেখলাম। আর একটা জিনিস ভাস্কর, আমি অনুমান করে কোনো খেলা কখনো আমার জীবনে আমি করিনি, কারণ আমি যেটা অনুমান করবো এর থেকে সোজা জিনিস তারা হয়তো ব্যবহার করবে, আমার অনুমানটা সত্য নাও হইতে পারে। আমি কখনোই এটা করি নাই, আমি হাতে হাতে খেলা নিচ্ছি। কারণ একজন মানুষ 10 বছর যাবত এই খেলাটা করতেছে, এই ম্যাজিকটা করতেছে, করতে করতে তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, তার দেখানোর কিছু ছোট ছোট বিষয় আছে, সেগুলি তো আমাকে এতদিন করলে না এটা আসবে। আর তার কাছ থেকে জানলে আমি রেডিমেড এই জিনিসগুলি পাবো। এইটি তো আমার জন্য বড়, তার দীর্ঘদিনের অভিজ্ঞতাটা। তারপর আমি ওনাদের সাথে মানে পিছনে পিছনে গেলাম, যাওয়ার পরে যে ভাই একটু কথা বলতাম, আসেন চা খাই।
চাটা খাওয়াইলাম, আমরা দুইজন ছিল, সাথে একটা ছেলে ছিল। আমি বললাম যে এই ম্যাজিকটা আপনারা, আমি একজন ম্যাজিশিয়ান, তখন আমার কাছেও দু একটা ম্যাজিক আছে, সবসময় থাকে। একটা তাসের প্যাকেট তো সবসময় থাকে, কিছু কয়েন সবসময় থাকে, একটা থিম্বল সবসময় আমার সাথে থাকে। বাইরে বের হলেই এই জিনিসগুলি কমন আমার কাছে থাকবেই। মানে ম্যাজিক এমন জায়গা নাই যেখানে আমার সাথে ম্যাজিক থাকে না। এটা একটা আজ যতদিন পর্যন্ত আমি ম্যাজিক জগতে আসছি ততদিন পর্যন্ত এই জিনিসটা আমার, আমি ম্যাজিক ছাড়া কখনো বাইরে বের হই। যা হোক, তখন আমি দুই একটা ম্যাজিক আমি কয়েন প্রোডাকশন দেখালাম, খালি হাতে কয়েন, বাতাস থেকে কয়েন প্রোডাকশন দেখালাম। বললাম যে ঠিক আছে, আমি একজন ম্যাজিশিয়ান, আপনি আমার কিছু ভালো ম্যাজিক আছে আপনাকে দেখাই, আপনি প্রয়োজন বুঝে এগুলোর সাথে আমার সাথে বিনিময় করতে পারেন। কারণ আপনি একটা জানলেন, আমি একটা জানলাম। এখন সে বললো যে না, আমার বিনিময় দরকার নেই, আমার এত সময় নেই, এগুলি অনেক প্র্যাকটিস করে তুলে আমার তোলা লাগবে, এগুলি সময় নেই। আমি বললাম যে তাহলে এক কাজ করেন, আপনি তো এই জিনিসটা আমাকে দিয়ে যান, আপনি আরেকটা বানিয়ে নিয়েন বা আপনি তৈরি করে যদি পারেন নেন, আমি কিছু খরচ করতে আপনাকে দিয়ে দিব। এখন বললো যে না ভাই, এটা আমার রুজি, আমার রুজি, এটা দিয়ে আমি খাই, এটা আমি কিছু করবো না। আরে ভাই, আপনি একটা ভালো মানুষের কাছে দিচ্ছেন তো, এটা আমি আমার সংগ্রহে রাখবো, আমি একজন আমি একজন ম্যাজিশিয়ান, আমার কাছে থাকলে আপনার আমানত হিসাবে থাকবে। আপনার একটা সন্তান যদি ভালো থাকে, 5 তলায় থাকে, তো এটা আপনি চান না? তাকে বিভিন্ন ভাবে কনভিন্স করতে চাইলাম। শেষ পর্যন্ত ও বললো যে ঠিক আছে, আমি এটা এত টাকা হইলে আমি এই খেলাটা দিয়ে দিই, আপনি এত টাকা দেন আমাকে। বুঝছেন? তখন আমার কাছে ওই পরিমাণ টাকা ছিল না। আমি পরবর্তীতে টাকা সংগ্রহ করে তাকে সাথে নিয়ে এসে টাকা সংগ্রহ করে তাকে দিয়ে তারপরে তাকে শিখছি। এইভাবে শিখা, যখন যেভাবে পারছি, যেখানে কথায় কথায় শেখা হয়েছে সেখানে কথায়, যে কোনো ওয়ে হোক, যেভাবে হোক, আমার শেখা লাগবেই, এটা সংগ্রহ করতেই হবে আমাকে। আমি খুব কমই পাই নাই যে আমি সংগ্রহ করতে পারি নাই। এটা আসলে আপনার এরকম। যে প্রবল ইচ্ছা এটা হ্যাঁ, জানার, হ্যাঁ, জি না, এবং এই ইচ্ছা শক্তির জন্যই আপনি এটা করতে পেরেছেন। জি জি জি, যে আমাদের কোনো আসলে বললে অনেকক্ষণ হোক। হয়ে যাচ্ছে হাইপ ভাই, আমরা একটু তার আগে বলি হাইপ ভাই, আপনার সাথে আমার প্রথম পরিচয় কিভাবে হলো। আমি যার থেকে জাদু শিখেছি এবং আমার জাদু শেখার একমাত্র কারণ মাইনুল খান, উনি ওনার নতুন বাড়ি বানাচ্ছিলেন। তো ওই সময় আপনি আসেন ওখানে এবং আপনি খালি হাতে একাধিক পয়সা তখন নিয়ে আসেন, এবং যেভাবে কর আমি ওই জিনিসটা করতে পারতাম, কিন্তু এতগুলো পয়সা আমি চিন্তাও করি না যে কেউ করতে পারবে। এবং তারপর আপনি পয়সাটা নেন, পয়সাটা আপনি প্যান্টের উপরে রাখেন, হাত দিয়ে ঘষেন, প্যান্টের পকেটে চলে যায়। আবার প্যান্টের পকেটে ছিল, একটু হাত দিয়ে ঘষেন, প্যান্টের বাইরে চলে আসে। তো ওখান আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থেকে আপনার সাথে আমার প্রথম পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, এই রুটিনটা আমি আগে করতাম। এই রুটিনটা আমি খুব বেশি বেশি করতাম। এবং যারা বিশেষ করে হাতসাফের ম্যাজিক করে, আমরা তারা কখনো কয়েন বল এসব ছাড়া রাস্তায় বার হয় না, যা আসলে এটাকে ভালোবাসে। কারণ এটা শুধু টাকার জন্য আমরা করি না, আমরা রাস্তায় একটা বাচ্চা ছেলে বা যে কোনো জায়গায় সুযোগ পেলে একটা জাদু দেখা দিই। না, ঠিক ঠিকই। আমাদের আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শেষ একটা কাহিনী দিয়ে শেষ করতে চাচ্ছি। এই কাহিনীটা আমি জানি, কিন্তু অন্যরা শুনলে বুঝবে যে আসলে আপনি কতটা জাদুকরদের জাদু কতটা ভালোবাসেন, ওদের কতটা কেয়ার করেন, বা আপনি কতটা দূর পর্যন্ত যান একটা জাদু শিখতে। তো একজন বয়স্ক বেদে ভদ্রলোক ছিল, যাকে আপনি সুস্থ ছিল, সাহায্য করেছিলেন। আপনি যদি ওই গল্পটা বলতেন হাই ভাই, ওই গল্পটা শুনে আমরা শেষ করতাম। বাট আজকে আমরা পরের শুক্রবারে আবার আসবো, যেখানে আপনার এর পরবর্তী জাদুর কাহিনীগুলো শুনবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক বলা, ঘটনাটা বলি। এটা হলো পাহাড়তলি এলাকায়। হ্যাঁ, পাহাড়তলি এলাকায় আমার বাসাটা ছিল তখন পাহাড়তলি বেলোয়ার দিঘির পাড়ে, ওখানে থাকতাম। পাহাড়তলি স্টেশনের কাছাকাছি থাকতাম। তখন আমাদের ঘরের সামনে দিয়েই দেখি যে বেদের দুইজন
বেদে মানে বেদে নিয়ে যাচ্ছে আর কি। তো বললো বিভিন্ন কিছু ই করে, আমি বললাম তোমরা কি ম্যাজিক দেখাও নাকি? তখন বললো যে না আমরা ম্যাজিক দেখাই না, আমাদের সাথে লোক আছে ওরা ম্যাজিক দেখায়। যে তোমরা কোথায় আহ তোমরা কোথায় আহ মানে তাঁবু খাটিয়েছো কোথায়? বললো যে ওই যে জুট দেওয়ার পারে, জুট দেবা নামে একটা জায়গা আছে, জুট দেবা ওইখানে, ওই যে আপনার ডিজেল শপ, ডিজেল ওয়ার্কশপ, রেলওয়ে ডিজেল ওয়ার্কশপের পাশেই ওখানে। তারপর আমি ওই দিন ছিল মনে হয় বৃহস্পতিবার, চাঁদ ভাইয়ের সাথে যোগাযোগ হইলো বৃহস্পতিবার দিন বিকালে। চাঁদ ভাইকে বললাম এরকম বেদের বহর আসছে চলেন যাই। চাঁদ ভাই আমি গেলাম বেদের বহরের এখানে। তারপর ওখানে দেখি যে বেশ কয়েকটা তাবু তাবুর মতো গাড়া আছে, এরকম কাঁথা টাথা দিয়ে এরকম তাবু টাবু বা তাবুর মতো করে বানিয়েছে। তারপর একজন মহিলাকে জিজ্ঞেস করলাম যে এরকম আপনাদের মধ্যে ভালো ওই হাতের খেলা, হাত সাফাইয়ের খেলা মানে কে দেখায়, ভালো খেলা দেখাইতে পারে কে? বললো যে উনি তো অসুস্থ, ওই গাছের গোড়ায় যে দেখতেছেন, ওই ওই যে ওই বড় গাছটার যে গোড়ায় উনি 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 বেশ আমাদের সবারই মুরব্বী, এবং উনি খুব ভালো খেলা দেখায়, এবং উনি অনেকেই আমাদের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে ওনার কাছ থেকে আমরা শিখি। আমরা ওইখানেই গেলাম, যাওয়ার পরে যে ওনার নাম কি, ওই যে বটের বটের বাপ বললে সবাই চিনবে, বটের বাপ। আমরা ওই তখন গেলাম, চাঁদ ভাই যে এই ডাক দিলেন যে বটের বাপ কে, বটের বাপ আছেন নাকি? তখন ডাক শুনি উনি শোয়ার থেকে বসে গেলেন। বলে কি ব্যাপার আপনারা? বললাম যে আমরা তো আপনি নাকি অনেক ভালো ম্যাজিক দেখান, হাতের ম্যাজিক দেখান, এটা দেখার জন্য ওই আমরা আসছি। আসেন আসেন ভিতরে চলে আসেন। তাহলে আমার শরীরটা ভালো নাই রে বাবা, তাহলে আমি তো বের হইতে পারবো না, আপনি ভিতরে চলে আসেন। চাঁদ ভাই আমার আগেই, উনি একটু, চাঁদ ভাই একটু ছোট প্রকৃতির মানুষ ছিলেন, উনি ওই ছোট জায়গাটা দিয়ে উনি ভিতরে চলে গেলেন। আমি যাও একটু বসে 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 ভিতরে গেলাম। ওই যে যাওয়ার যাওয়ার যে ওই তাঁবুর মতো করে যে আহ, ইটা কাটছে, ওইটা যাওয়ার রাস্তাটা খুব ছোট ছিল, কিন্তু ভিতরে একটু বড় বড় ছিল। যাক ওইখানে আমরা কষ্ট করে বসলাম। উনি ওই গাছের শিকড়, বড় গাছের একটা শিকড়, শিকড়ের একটা ছাল তুলে, বললো যে একটা ছাল তুলে উনি হাতের উপর রেখে যখন মুট করলেন, যখন খুললেন, তখন দেখা গেল একটা 10 পয়সা, পুরান আমলের 10 পয়সা। এত ক্লিন দেখাইলো, এত ক্লিন, মানে কি বলবো, মনটা আমার উপরে জুড়ে গেল যে আসল জাদু মনে হয় এরা যায়। যাই হোক, বললে যে বাবা আমার তো শরীর ভালো না, আমি বসে থাকতে পারি না। ওই হাতে এমনি হাত দিলাম গায়ে, দেখি যে জোরে পুড়ে যাচ্ছে। তারপর চিন্তা করলাম যে আমরা কি করি ওনাকে নিয়ে, এই একটা মানুষের চিকিৎসা। ফলে বললো যে আপনি বলে যে চাঁদে বললো যে আপনি কাফ সিম্বলস করেন না? তারপর বললে হ্যাঁ করি, আমি তো আমাদের বহরে বিভিন্ন লোককে এদেরকে শিখাই। তখন উনি কাফ সিম্বলসের সবকিছু আমাকে বিট্টি করে দেখালেন। আমি তখন চিন্তা করলাম যে না, এখন উনি যেহেতু অসুস্থ, ওনার জন্য কিছু করা দরকার। তার আমাদের ওইখানে আমরা ওই একজন রেলওয়ে ডাক্তার, উনি বিকাল বেলায় একটু প্রাইভেট রুগী টুগী দেখতেন, ওনার কাছে আমরা বিকালে নিয়ে গেলাম। উনি দেখেই বললেন যে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে অ্যাডমিট করেন, ওনার অবস্থা ভালো না, এত জ্বর। আমরা মেডিকেলে যে ভর্তি করলাম, আমি চাঁদ ভাই, আমি আমার বাবার পরিচয় দিয়ে মেডিকেলে ভর্তি করলাম। তারপর এরই মধ্যে বললো তার ছেলের বউ ছিল, ছেলে ছিল না, বললো যে আমরা চলে যাব, আপনি দায়িত্ব নিয়ে ওনারা পাঠাই দেন। বলে তখন তার আহ, ছেলের বউ আমাকে 20টা টাকা সাধলো, বলে আমার কাছে তো আর নাই, এই টাকাটা রেখে দিন, ওনার যদি কাজে লাগে। আমি বলছি না, টাকা তোলা দরকার নাই। তারপরে আমরা মেডিকেলে ওনাকে ভর্তি করে দিলাম। আমরা ওই আমি বেশি তো ওনাকে সকালে আমি যেতে পারতাম না, আহ, ওই দুপুর পরে আর কি, বিকালের দিকে আমি যাইতাম, যাইয়া 10টা 11টা পর্যন্ত থাকতাম, তারপরে চলে আসতাম। তারপর চাঁদ ভাই অনেক সময় যাইতো। এইভাবে করে করে প্রায় 12-13 দিন হাসপাতালে, 13 দিন হাসপাতালে থাকার পরে তারপরে রিলিজ দিল। ওনার টাইফয়েড হয়েছিল, ভালো হয়েছে। ভালো হওয়ার পরে তারপরে আমি আমার বাসায় নিয়ে আসলাম, আমার মেসে নিয়ে আসলাম।
মেসে আইসা 3-4 দিন ওনার আমার কাছে আমার সাথে আমার খাটে আমরা ডবল করে মানে ডাবলি করলাম ওনাকে আমি গোসল করাই দিলাম ভালো করে হাসপাতাল যেহেতু আসছে সাবান টাবান দিয়ে গোসল করাই দিলাম কাপড় চোপড় লুঙ্গি কিনে দিলাম একটা ওই কি বলে এই, আরে পাঞ্জাবির মতো আর কি এরকম ও কিনে কিনে দিলাম যা হোক পরে একটু সুস্থ হয়েই উনি বললেন যে আমি এই খেলাটা বাবা তুমি একটু শিখো আমার শিখো আমি বললাম যে ঠিক আছে আপনার যদি ভালো লাগে সুস্থ হন পরে হোক খেলা টেলা পরে হবে এর মধ্যে আমি ওনাকে একটা দুটো খেলা আমাদের ম্যাজিক নিয়ে দেখাই তাহলে বেশ ভালো উনি হাসি আর বলেন ভালো তারপরে উনি আমাকে এই কাপস এন্ড বলস ইস্টার্ন কাপস এন্ড বলস আস্তে আস্তে করে ওনাকে দিলেন যে এটা এইভাবে ধরতে হবে এটা সবকিছু আস্তে আস্তে করে দিলেন দেওয়ার পরে ওনার যে কাপ গুলি আছে আমার তখন এগুলি কাপ টাপ ছিল না তো উনি এই ওনার গুটি দিয়ে কাপ দিয়ে উনি আমাকে এই খেলাগুলি আস্তে আস্তে করে তুলে দিলেন এবং আমাকে দিয়ে উনি আবার কিছু প্র্যাকটিস করায় মোটামুটি ভাবে আমি যেন করতে পারি এরকম ভাবে উনি করে গেলেন পরে আমাকে বললেন যে আমার এই ঠিকানা রইলো তুমি পরে পরবর্তীতে আমি কয়েকদিন পর 3-4 দিন পর আমি তো ওনাকে গাড়িতে উঠাই দিলাম উনি এর পরবর্তীতে ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই আর কোনো আমি দেখাও পাইনি আমি যাওয়ারও সুযোগ হয় নাই উনি ওই যতটুকু ওনার কাছ থেকে তখন শিখেছি আমি আসলে যদি আরো কিছুদিন সময় ওনার কাছে আমি থাকতে পারতাম আমার মনে হয় যে কাপস এন্ড বলসটা ইস্টার্ন কাপস এন্ড বলস যে রুটিনটা আমি আরো ভালো করে করতে পারতাম এরপরে আমি প্র্যাকটিস করলেও আমার প্র্যাকটিসের মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল আমি এটা বুঝতে পারছি ওনার মতো এরকম ফ্রিলি আমি বিষয়গুলি করতে পারতাম না কারণ এটা ভাস্কর যে যত কথা বলুক আমরা একটা জিনিস শেয়ার করি এখানে আমরা যত ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে খেলা যে আমরা সংগ্রহ করি বা খেলা পাই তারপরে দেখানো শুরু করি এটা কিন্তু সেখানে শেষ না ম্যাজিকের এটা কমপ্লিটলি একটা গুরুমুখী বিদ্যা আপনি যদি কোনো গুরুর কাছ থেকে খেলাটা শিখেন সেই শেখাটা হবে আপনার মোক্ষম শেখা সেই শেখাটা হবে অরিজিনাল শেখা কারণ এই শেখাটা উনি দীর্ঘদিন যাবৎ লালন করেছেন ওনার মধ্যে উনি পুষছেন ওনার মেধা দিয়ে ওনার মনন দিয়ে ওনার একটা মানে ওনার যাকে বলে অ্যাক্টিভিটি দিয়ে উনি শিখছেন আবার আরেকটা জিনিস দর্শকের সাথে যখন এটা দেখাইছেন দর্শক থেকে উনি কিছু শিখছেন এই যে অনেকগুলো শিক্ষার একটা জায়গা এই জায়গাটা আপনাকে যখন সে শিখাতে যাবে আপনি যখন তার কাছে শিখতে যাবেন তখন এই জায়গাগুলি কিন্তু শুধুমাত্র আপনি ম্যাজিকের টিপটা পাবেন না ওই জায়গাগুলির যে অংশগুলি তার কথাতে ওইগুলিও কিন্তু বেরিয়ে আসবে কিন্তু ইউটিউব বা বিভিন্ন মাধ্যম বই পুস্তক বিভিন্ন কিছু থেকে কিন্তু এই জিনিসগুলি আপনি পাবেন না কাজেই ম্যাজিকের জন্য ম্যাজিকটা কমপ্লিট একটা গুরুমুখী বিদ্যা এটা যতক্ষণ পর্যন্ত আপনার গুরুর হাত থেকে আপনি না নিবেন তা আপনার ওই শেখাটা ষোলকলা পূর্ণ হবে না আসলে এটা আমি বুঝতে পারি এটা আমার জীবন থেকে আমি বুঝতে পারি এখানে একটা ব্যাপার বলি হয় উনি তো আপনার ওনার ব্যাগটার কাপগুলো আপনাকে দিয়ে যায় এবং আমার বাসাতে ওনার জাদুর লাঠি যেটা হাত দিয়ে তৈরি করে এটা দেখার সৌভাগ্য হচ্ছে এবং ওদের বুদ্ধিতে এখনো যদি আমি এতদিন পরে এবং এখন জাদু বিশেষ করে পশ্চিমা দেশে জাদু এত অগ্রসর হয়েছে কিন্তু ওদের বুদ্ধিগুলো এখনো এত ভালো যে ওই রকম জিনিস এখনো পশ্চিমা দেশে বানায় না আর আমি আসলে সিক্রেটটা বলে দিচ্ছি না কিন্তু আমি এখনো যখন দেখি যে পশ্চিমা দেশে একই রকম জিনিসগুলো কিন্তু ওরা আসলে এখনো ওই ছোট বুদ্ধি কিন্তু অনেক কার্যকর এগুলোতে যায় না আপনার সাথে এর আগে কথা হয়েছে ব্যাপারে যে এই জন্যই এই পূর্ব বা দেশি জাদুগুলো কেন পশ্চিমা দেশের চেয়ে ভালো কারণ ওদের চিন্তাধারা এবং বুদ্ধিগুলো সম্পূর্ণ আলাদা এবং অনেক সূক্ষ্ম তো হাই ভাই আমার আসলে আজকে আমরা এখানেই শেষ করি আপনারা যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে দর্শক মণ্ডলী আপনারা যারা আছেন যারা কষ্ট করে আমাদের কথাগুলি শুনলেন আমি আসলে আপনাদের কাছ থেকে এই কথা বলতে বলে অনেক সময় প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে নিয়েছি আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করলাম জানি না আমাদের আলোচনা থেকে যারা নতুন জাদু শিল্পী আছেন তারা যদি শুনে থাকেন হয়তো বা কিছু না কিছু লাভবান হবেন
পরিশেষে আমার একটাই কথা, আপনারা বেশি বেশি ম্যাজিক প্র্যাকটিস করবেন, বেশি বেশি ম্যাজিক মানুষকে দেখাবেন, আর দর্শক বদলাবেন, ম্যাজিক বেশি বদলাবেন না, ম্যাজিক একটা জায়গার মধ্যে রাখেন। আপনি সীমিত শোয়ের জন্য এত ম্যাজিক দরকার নেই, অল্প কিছু ম্যাজিক আপনার। আর কোন ম্যাজিক গুলি আপনি বেছে নেবেন, যেগুলি আপনি ভালো বুঝেন, যে ম্যাজিক গুলি আপনার মাথায় ভালো সেট আছে, এই ম্যাজিকটাকে আমি বুঝি। অনেকেই কিন্তু দেখবেন লিঙ্কটা অনেক বেটার করে, ভালো করে, কারণ কি, সে ওই জিনিসটা বুঝতে পেরেছে, ভালো বুঝেছে। অনেকেই আপনার কাপস এন্ড বলস বাড়াই ফেলে, কেন করে, যে কাপস এন্ড বল অনেকে বলে, যেমন আমাদের মইনুল খান সাহেব, ওনার যে চপ কাপ, এত ভালো চপ কাপ উনি করেন, এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ একটা চপ কাপ। আমি অনেক ম্যাজিশিয়ানের চপ কাপ দেখছি, কিন্তু ওনারটা স্পেশাল, আলাদা একটা জায়গায়। কারণ এই যে উনি যে এইটা এই পর্যায়ে যে নিছেন, এটা একদিনে কিন্তু যায় না। আর আমি যদি ওনার রুটিনটাই যদি একজন দেখানো শুরু করে, তাহলে ওনার মতো হবে বলেন? বাস করে এটা কি সম্ভব? এটা সম্ভব না। ওনার মতো করতে হলে, ওনার কিছু পর্যায়ে যেতে হলে আপনাকে ওই সময়টা ব্যয় করতে হবে, বেশি বেশি দেখাতে হবে, বেশি বেশি দেখাতে হবে। এর কোনো বিকল্প নেই। ম্যাজিক দেখানোর, বেশি ম্যাজিক দেখানোর থেকে, এর থেকে ভালো ওয়ে মিউজিক জানার, ম্যাজিককে পারফর্মটাকে সঠিক করার জন্য এর থেকে ভালো ওয়ে আমার আর জানা, এটা হচ্ছে বেস্ট সলিউশন। ঠিক আছে হাবিব ভাই, তাহলে আমরা আজকে শেষ করি। আর আমরা এর পরের শুক্রবারে হয়তো আবার বসবো আপনার বাকি কাহিনীগুলো শুনতে। ইনশাল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। জি 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 জি।